আজকে আমাদের বিল্ডিং ডিজাইন ক্লাসের প্রথম যে এলিমেন্টটা সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। সেটা হলো আমাদের স্টেয়ার ডিজাইন। তো স্টেয়ার ডিজাইনের ব্যাপারে আমি শুরুতেই একটা জিনিস বলে রাখতে চাচ্ছি, সেটা হলো যে আমরা শুড নট অনলি ফর স্টেয়ার ডিজাইন, সকল পার্সপেক্টিভে আমরা ডিজাইনগুলো এমনভাবে করার চেষ্টা করব যেন আমরা একটা এক্সাম্পল করে বাকি সবগুলো এক্সাম্পল করতে পারি। এখন এই কথাটার মানে কি সেটা যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হলো লাইক হলো এখানে দেখো একটা স্টেয়ার সিস্টেম আছে। এই স্টেয়ার সিস্টেমটা আমাদের কনভেনশনাল স্টেয়ার সিস্টেম, যে এইখানে একটা বিম সাপোর্ট আছে, আবার এইখানে একটা বিম সাপোর্ট আছে, আবার এইখানে একটা বিম সাপোর্ট, মানে এই একই অ্যালাইনমেন্টে বিম সাপোর্ট, জিনিসটা এইভাবে সাপোর্টেড অবস্থায় আছে। আবার এই ধরনের একটা স্টেয়ার আমরা 3-2 তেও পড়ে আসছি, এবং অলমোস্ট ডাইমেনশন সবই সেম, কারণ এটা নর্মাল স্ট্যান্ডার্ড ডাইমেনশনে আছে। এখন আমার বক্তব্যটা হলো এই স্টেয়ারটাকে আমরা সলভ যখন করব, করে আমাদের যেন আইডিয়াটা এমন ভাবে গ্রো করে যে আমরা যে কোনো স্টেয়ার সলভ করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এখানে একটু ছবি ব্যবহার করি, এখানে আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি, এখানে যদি খেয়াল করি, আমাদের প্রথম যে স্টেয়ার যেটা আছে সেটা হলো কোনো প্রকার কোনো ল্যান্ডিং ছাড়া, এটা আমরা দেখেছি, কোনো প্রকার কোনো ল্যান্ডিং ছাড়া একেবারে হয়তো একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে উঠে যেতে হবে আমাদের, লাইক সেটা 10 ফিট 15 ফিট যাই হোক না কেন। এটা সাধারণত বড় বড় প্রতিষ্ঠানে এরকম আমরা দেখে থাকি যে একটা স্টেয়ারেই একদম অল থ্রো চলে, অথবা যদি আমরা আমাদের ভার্সিটির একেবারে প্লাজার সামনের স্টেয়ারটার কথা বলি, যে একবারেই নিচ থেকে উপরের দিকে উঠে যাচ্ছি আমরা। আবার পরের যে ছবিটা, এটা হলো ওই প্লাজারই আরো বেটার এক্সাম্পল। একটা সার্টেন লেভেল পর্যন্ত উঠে একটা ল্যান্ডিং পাবে, তারপর আবার কন্টিনিউ করবে। এখানে কিন্তু কোনো প্রকার কোনো বেন্ড নিয়ে সে ঘুরে আসবে না। আবার আমরা যে বাসাগুলোতে থাকি সেগুলোতে প্রায়শই আমরা কিন্তু এরকম দেখি যে 2 ফেজে না হয়ে এরকম 3 ফেজ বা 4 ফেজেও কিন্তু অনেক সময় স্টিয়ার হয়, এবং সেই স্টিয়ার গুলো কিন্তু এরকম সরাসরি 180 ডিগ্রি না ঘুরে, এই যে 3 নম্বর ফিগার যেটা দেখতেছি, যে একটা সার্টেন ডিস্টেন্স যাবে, 90 ডিগ্রি ঘুরে আবার আরেকটা পার্টে উঠে যাবে। তারপরে যে ডি এর যে ছবিটা দেখতে পাচ্ছি, এইটা হলো আমরা আমাদের ম্যানুয়ালে যে ছবিটি স্ট্যান্ডার্ড আসলে যেটা প্র্যাকটিস এবং টিল নাও সবচেয়ে বেশি অ্যাভেলেবেল প্যাটার্ন, যেটা এই ডি প্যাটার্নটা। অ্যাপার্ট ফ্রম দিস আমাদের যে আরো সিস্টেম থাকতে পারে, যে এরকম আবার ইভেন তো আমাদের এরকম তো কার্ভেচার হতে পারে, দেন আমাদের সার্কুলার ফেজের মতন হতে পারে। তো এরকম বিভিন্ন ফেজে। এখন ফিলোসফিটা হলো আমরা আমাদের ম্যানুয়ালের যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটা সলভ করলে যেন আমাদের ভিতরে অ্যাটলিস্ট এতটুকু পরিমাণ দক্ষতা হয়ে যায় যে এই স্টেয়ার গুলো আমরা সলভ করা শুরু করতে পারি। হ্যাঁ, কিছু হয়তো বা মাইনর ডিটেলিং এর ক্ষেত্রে কিছু এক্সপার্টিসের দরকার হতে পারে, সেটা আমাদের বিভিন্ন জায়গায় বই বা আমরা যেখানে কাজ করতে যাব সিনিয়ররা আমাদের হয়তো হেল্প করবে। কিন্তু বেসিক যে ফিলোসফি, কাজ শুরু কিভাবে করতে হবে, লোড কিভাবে ডিস্ট্রিবিউট করব, মোমেন্ট কিভাবে ক্যালকুলেশন করব, থিকনেস, এই বিষয়গুলো এই বিষয়গুলোতে যেন আমাদের কোনো প্রকার কোনো কনফিউশন না থাকে। আচ্ছা, তাহলে আমি একটু আমাদের ম্যানুয়ালের স্টেয়ারে আসি। ম্যানুয়ালের স্টেয়ারটা আমরা সলভ করা শুরু করি। আর তোমাদের যদি কারো কোনো কোয়ারি থাকে ইন দা মিন টাইম প্লিজ জিজ্ঞেস করবে। আচ্ছা, এবার আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে আমরা যখন একটা আরসিসি ডিজাইন করি, আরসিসি ডিজাইন করার সময় আমাদের কতগুলো বেসিক ফিলোসফি থাকে, হুইচ আর লাইক হলো একটা আমাদের ডাব্লিউ বের করতে হয়, যে একটা পার্টিকুলার এলিমেন্টে কি পরিমাণ লোড আছে এটা বের করতে হয়। দেন আমাদের একটা এল বের করতে হয়, লোডেড লেন্থ, যে লেন্থটার উপরে আসলে আমরা মুভমেন্ট বা শেয়ারটা নির্ভর করে যে লোড কতটুকু জুড়ে আছে, এই এলটা বের করতে হয়। এন্ড দেন আমাদের কন্ডিশন অনুযায়ী একটা কোফিশিয়েন্ট বের করতে হয়। এবং আমি বলেছিলাম এই জায়গাগুলোতে আমি সবচেয়ে বেশি এমফাসিস দিব, যে এইগুলো যদি আমরা বের করতে পারি দেন আমরা 3132 আরসিসির আমাদের নলেজ দিয়ে মোমেন্ট শেয়ার বের করবো, এবং তারপরে ডিটেইলিং এ হয়তো এমফাসিস দিব। নাও আমি আজকে শুরুই করব স্টিয়ারের লেকচারটা এল দিয়ে, যে এল এর ভ্যালু কত হবে, এইটা কিভাবে বের করতে পারি। এতদিন পর্যন্ত আমাদের হয়তোবা গিভেন ছিল, বা আমাদের হয়তোবা শুরুতে একটা ড্রয়িং যদি দিয়ে দেওয়া থাকে, তাহলে সেই ড্রয়িং দেখে আর্কিটেকচারাল যে প্ল্যান থাকবে সেই প্ল্যান দেখে আমরা এই এল এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি। ওকে,
এটা হলো আমাদের ফার্স্ট ফিলোসফি। এখন এল বলতে কি বুঝি, কেউ কি একটু রেসপন্স করবা? যে এখানে তো আমরা একটু দেখতে পাচ্ছি যে একটা ডাইমেনশন 7.5 এই উইডথের দিকে, আর একটা ডাইমেনশন হলো এই বিম টু বিম, ঠিক না? আমার এল এর ভ্যালুটা কোনটা হবে বা কেন হবে, এটা কি কেউ একটু বলতে পারবা? এনিওয়ান? লেনটা এল হবে, কেন হবে? মানে কারণ আমি ইনক্লাইন লেন বরাবর ডিজাইন করব। ইনক্লাইন লেন, কেন ইনক্লাইন লেন বরাবর ডিজাইন করবা? এটা মানে স্টেয়ারটা ইনক্লাইন, ওইটা স্ল্যাব ডিজাইন করব, ওইটা ডিজাইন করব। আচ্ছা ঠিক আছে, তোমার উত্তর ঠিক আছে, কিন্তু কেন করব সেই জায়গাটা একটু বক্তব্য আছে, সেটা স্যার কারণ ইনক্লাইনলি আমাদের হচ্ছে লোড আসতেছে এই কারণে। এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পারফেক্ট অ্যান্সার। যে আমার লোডটা কোন দিকে ট্রান্সফার হচ্ছে, আমার সাপোর্ট। আচ্ছা লোড কোথায়? লোড তো সব জায়গায় আছে, কিন্তু ট্রান্সফার হবে কোন দিকে? আমার লোডটা ট্রান্সফার হবে এই ইনক্লাইন ফেস করে এদিকে, কারণ আমার সাপোর্ট কোথায়? এই যে আমি লোডটা ট্রান্সফার করব কোথায়? এই বিমে এবং এই বিমে। আমার লোড সাপোর্ট যেদিকে থাকবে লোড সেদিকে ট্রান্সফার হবে, আর লোড যেদিকে ট্রান্সফার হবে আমার এলও ওইদিকে হবে, ডিজাইনও ওইটা ধরে হবে। মেইন রেইনফোর্সমেন্ট পারপেন্ডিকুলার ডিরেকশনে তো বাইন্ডার দিব, কিন্তু মেইন রেইনফোর্সমেন্ট ওইদিকে হবে। কোনো কারণে আসলে ওটা ভাবে পাওয়া যায় না, কোনো কারণে যদি এমন হতো যে আমার এই দুইটা বিমও আমাকে সাপোর্ট দিবে, আবার এই সাইডেও ধরো শেয়ার ওয়াল বা এই ধরনের কিছু আছে যেটা সাপোর্ট দিবে, তাহলে আমাকে একবার এই ইনক্লাইন লেন বলতে যেটা বুঝাচ্ছ তোমরা, এই এল ধরেও আমাকে একবার বের করতে হতো, আমাকে এই 7.5 উইথ বরাবর যেটা এটা ধরেও বের করতে হতো। আমি কি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পারছি এই জায়গাটায়? একটু আরেকবার বোঝানো যাবে লাস্ট কথাটা? আমি বলতে চাচ্ছি যে আমাদের যদি ফর স্যার এক্সাম্পল, রেকর্ডিং হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার রেকর্ডিং করলে ভালো হতো। রেকর্ডিং চলতেছে থার্ড পার্টি দিয়ে, সমস্যা নেই। আচ্ছা তো এইখানে তোমাদের এই আমাদের সাপোর্ট কি বিম টু বিম, এখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে, এই দুটো বিমের লোড ট্রান্সফার হবে। এখন যদি কোনোভাবে বিষয়টা এরকম হতো যে আমাদের সিঁড়ির এই পাশে, এই যে এই ডিরেকশনে, ঠিক আছে, এই ডিরেকশনে কোনো শেয়ার ওয়াল বা অন্য কোনো মিডিয়াম থাকতো, বিয়ারিং ওয়াল, যেটাও আমার লোড ট্রান্সফারের জন্য, লাইক আমাদের স্ল্যাব যেভাবে থাকে, একটা স্ল্যাবের চারদিকে বিম থাকে না, সেরকম। তার মানে তার এই ডিরেকশনে, এই স্টেয়ারের এই ডিরেকশনেও আমি কি করতে পারতেছি, এই ডিরেকশনের লোড ট্রান্সফারের জন্য সাপোর্ট পাচ্ছি, আবার তার পারপেন্ডিকুলার ডিরেকশনের লোড ট্রান্সফারের সাপোর্ট পাচ্ছি। ইন দ্যাট কেস আমাকে এই ইনক্লাইন্ড লেন্থ যেটা বলতেছো তোমরা, এইটা ধরেও একবার ডিজাইন, এখানেও একবার এল ধরে ডিজাইন করতে হতো, আবার এই যে 7.5 এই এল ইকুয়াল টু 7.5 ধরেও একবার ডিজাইন করতে হতো। করে আমরা এই ইনক্লাইন্ড এল ধরে যা রিইনফোর্সমেন্ট পেতাম সেটাকে আমরা এই ডিরেকশনে প্রোভাইড করে দিতাম, আর এই 7.5 ধরে যে রিইনফোর্সমেন্টটা পেতাম এইটাকে আমরা এই উইডথের ডিরেকশনে প্রোভাইড করে দিতাম। এখন কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা এখন আমাদের যেহেতু শুধুমাত্র সাপোর্টটা একদিকে, সো লোডও ট্রান্সফার হবে একদিকে, আমাদের কনসার্নও একদিকে। এখন প্রশ্নটা হলো ইনক্লাইন্ড লেনটা বের করব কিভাবে, এইটাই হলো আমাদের ফিলোসফি। এখন ইনক্লাইন্ড লেনটা যদি বের করতে যাই, তাহলে আমাদের স্টিয়ারের ক্ষেত্রে কাজটা শুরু হবে আমাদের ফ্লোর টু ফ্লোর হাইট কত সেখান থেকে। তো এখানে আমাদের টিপিক্যাল বিল্ডিং এর ফ্লোর টু ফ্লোর হাইট থাকে 10 ফিট সেন্টার টু সেন্টার। তাহলে এই যে স্ল্যাব, এই স্ল্যাবের সেন্টার আর এই যে নিচের স্ল্যাবের সেন্টার, এই সেন্টার টু সেন্টার আমি হাইটটা ধরে নিচ্ছি কত, এটা অ্যাপ্রক্সিমেটলি আমি ধরে নিচ্ছি 10 ফিট। আমাদের অনেক ক্ষেত্রে হয়তো বা 1 ইঞ্চির মতন ঝামেলা থাকে, ঝামেলা থাকে বলতে হলে আমরা 1 ইঞ্চি মিলাতে পারি না, সো ওইটা বিগ ডিল হয় না। এই যে ল্যান্ডিং গুলো, সরি যে রেজার এবং স্টেপ দেখতেছো না, এইটারই যে কোনো একদম শেষেরটায় 1 ইঞ্চি বাড়াই দিয়ে, নর্মাল আমাদের প্র্যাকটিস কি, এগুলোর প্র্যাকটিস হলো যেখানে পা রাখবে তার মানে স্টেপস যেটা, সেটা কত হয় 10 ইঞ্চি করে হয়, আর এই যে উঠে যায় যেটা, যেটাকে আমরা রেজার বলি, এইটার হাইট নরমালি কত হয় 6 ইঞ্চি করে হয়, ঠিক না? আমরা এটা হলো আমাদের কনভেনশনাল প্র্যাকটিস, যে এটা আমাদের 6 ইঞ্চি। আমি কনভেনশনালের পরে আনকনভেনশনাল বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে এটা আমাদের রেগুলার প্র্যাকটিস, আর আমাদের টিপিক্যাল হাইট সেন্টার টু সেন্টার 10 ফিট। কোথাও যদি দেখা যায় ওই যে মিলাইতে গিয়ে শেষ পর্যন্ত 1 ইঞ্চি মিলানো না যায়, তখন দেখা যায় যে শুরু বা শেষের যে রেজারটা আছে এটা 6 এর জায়গায় 7 করে অ্যাডজাস্ট করে দেওয়া হয়। আচ্ছা এবার এখানে আসি, বিষয়টা হলো আমি একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোর যাব 10 ফিট,
কিন্তু আমার মাঝখানে আমি কি করতেছি, আমার যে স্টিয়ারের ওয়ে যেটা আছে, স্টিয়ারের ওয়েটা দেখলে দেখবো আমরা আগে উঠবো একটা মিড হাইটে উঠবো, মিড হাইটে উঠেই কিন্তু আমরা আবার কি পাবো, একটা বিম পাবো, কিন্তু বিম পেয়ে আবার আমরা উপরের থেকে উঠবো। সো আমার কিন্তু যদি বলি এট এ গ্ল্যান্স উঠতে হচ্ছে কত, পুরো 10 ফিট না, কিন্তু এট এ গ্ল্যান্স কিন্তু আমাকে উঠতে হচ্ছে 50%, কারণ এখানে আমি একটা সাপোর্ট পাচ্ছি, 50% হাইটে গিয়ে আমি আবার একটা সাপোর্ট পাচ্ছি। যেহেতু 50%-এ পাচ্ছি এবং এটা ইকুয়ালি আছে, সো এটাকে 2 দ্বারা ভাগ করে দিব। কিন্তু কোনো জায়গায় যেটা নরমালি হয় না এই ধরনের স্টেয়ারে, অন্য ক্ষেত্রে হতে পারে, যে যেটা তোমাদের এর আগের ছবিতে দেখেছিলাম যে 3 ভাঁজ বা 4 ভাঁজে যদি উঠে তার ফিলোসফি ডিফারেন্ট, কিন্তু এখানে যেহেতু 2 ভাঁজে উঠতেছে সমানই থাকবে। সো 10 কে 2 দ্বারা ভাগ করে ফেললাম, আমাদের আসলো কত, 5 ফিট। দেন এই যে আমরা এখান থেকে এখানে যে 5 ফিট উঠবো, এই 5 ফিটে অলরেডি এই নিচের যে ল্যান্ডিং, এই নিচের ল্যান্ডিং এবং এইখানের যে ল্যান্ডিং, এই দুইটা ল্যান্ডিং এর তো অলরেডি সেন্টার টু সেন্টার আমাদের উঠে যাব স্ল্যাবের থিকনেসের কারণে। তাহলে এটা আমাকে কি করতে হবে, মাইনাস করে ধরতে হবে। সো মাইনাস করে ধরলে আমি গড়পড়তে এখানে 6 ইঞ্চি মাইনাস করে দিলাম, তাহলে আমার বাকি থাকে কত, 4.5 ফিট। আমি এটা ব্যাখ্যা করব কেন এই ক্যালকুলেশনটা দেখাচ্ছি। স্যার 6 ইঞ্চিটা কোথায় বিয়োগ দিলেন স্যার? 6 ইঞ্চিটা হলো দুটো ল্যান্ডিং এ, দুটো ল্যান্ডিং এ আমি বিয়োগ দিই। দুটো ল্যান্ডিং বলতে হলো এই যে, আচ্ছা আমি এটা একদম শুরুতেই বাদ দিয়ে দিই, ঠিক আছে, মানে ল্যান্ডিং বলতে এই যে নিচের যে ল্যান্ডিংটা, এই নিচের ল্যান্ডিং এবং উপরের যে ল্যান্ডিং, ঠিক আছে, এই ল্যান্ডিং থেকে আমি 6 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে তো 3টা ল্যান্ডিং, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা ল্যান্ডিং থেকে বাদ দিলাম। তো আমি 6 ইঞ্চি বাদ দিছি, এটা হয়তো বা 6 ইঞ্চি না হয় তোমার 3 ইঞ্চিও হতে পারে, 4 ইঞ্চিও হতে পারে, এটা বিগ ডিল না। ওই যে বললাম ফাইনালি হিসাব না মিললে ওই যে রেজার গুলো আছে, রেজার গুলোতে 1 ইঞ্চি করে অ্যাডজাস্ট করে দেওয়া হয় একদম শেষের দিকের একটা দিকে। আমি রেগুলার কনভেনশনাল ক্যালকুলেশনটা দেখাচ্ছি, এরপর এগুলো আবার একটু বুঝাবো। তাহলে 5 ফিট, 5 ফিট থেকে 6 ইঞ্চি মাইনাস করে দিলাম 4.5 ফিট। এখন এই যে 4.5 ফিট আমি যে উঠবো, তার মানে আমাকে প্রতিবার অ্যাপ্রক্সিমেটলি 4.5 ফিট, হয়তো বা 4 ফিট 6 ইঞ্চি থেকে 4 ফিট 9 ইঞ্চি উঠতে হবে। প্রতিবার আমি কত ইঞ্চি করে উঠতেছি, প্রতিবার 6 ইঞ্চি করে উঠতেছি। তাহলে 4.5 কে যদি 6 ইঞ্চি দ্বারা ভাগ করে দেই, কয়টা আমার রেজার লাগে বা স্টেপস লাগে, 9টা। 9টা না? এতটুকু পর্যন্ত কি সবাই জি স্যার। ক্লিয়ার? আচ্ছা 9টা যদি লাগে তাহলে আমি এখানে জায়গাটা একটু ক্লিয়ার করে নিই। যদি আমাদের 9টা লাগে, দেন আমি যদি আমার 9টা রেজার লাগে, তাহলে আমার স্টেপসও লাগবে কয়টা, 9টা না? তাহলে আমার এইখান থেকে এই যে জায়গাটুকু, এই যে এই জায়গা থেকে এই জায়গাটুকু, এই জায়গাটুকুর তাহলে ডিসটেন্স কত হবে? আমার 9টা রেজার, তার মানে স্টেপসও কয়টা, 9টা। 9 ইনটু প্রত্যেকটা স্টেপসের ডিসটেন্স কত, 10 ইঞ্চি। তাহলে 9 ইনটু 10, তাহলে ইকুয়াল কত আসবে, 90 ইঞ্চি। কথা কি Yes, বুঝতে sir. পারছো? সো আমার এই যে এই ইনক্লাইন যে জায়গাটুকু আছে, এই ইনক্লাইন জায়গাটুকুর লেন্থ হলো কত, 90 ইঞ্চি। এইটার সাথে এখন আমার যোগ হয়ে যাবে এই ল্যান্ডিং এর লেন্থ সাপোর্ট পর্যন্ত, আবার এইদিকে ল্যান্ডিং এর লেন্থ সাপোর্ট পর্যন্ত। আমাদের কনভেনশনাল প্র্যাকটিস হলো এই ক্লিয়ার ডিসটেন্সটা, মানে যে সাপোর্ট পর্যন্ত যেটা, ঠিক আছে, আমাদের কনভেনশনাল প্র্যাকটিস এটা হলো 3.5 ফিট নেওয়া, এটা 3.5 ফিট নেওয়া। তাহলে এটা যদি 3.5 ফিট হয়, তাহলে আমাদের ওভারঅল ফুল ডিসটেন্সটা কত হচ্ছে, 3.5 প্লাস এই 90 কে কনভার্ট করলে 7.5 ফিট। তাহলে 3.5 14.5 7.5 3.5। ওকে, তাহলে লেন্থটা কি বুঝা গেছে কিভাবে আসলো? আচ্ছা এখন এই লেন্থটা এতটা ভেঙে ভেঙে কেন বললাম সেটার ব্যাখ্যায় যদি আমি একটু আসি। এখন তুমি একটা বিল্ডিং করতেছো, সেটা 10 ফিট না, সেটার গড়, যেমন ধরো আমাদের ভার্সিটির কথাই বলো, আমাদের ভার্সিটির কিন্তু টিপিক্যাল হাইট 11 থেকে 11.5 ফিট,
পার ফ্লোর। তাহলে এইরকম একটা ভার্সিটিতে যদি তুমি রেইজার এবং স্টেপস এইভাবেও রাখো, তোমার এল এর ভ্যালু কি তাহলে আর এইরকম 7.5 3.5 এই হিসাবে আসবে? তা কিন্তু আসবে না। তোমার এইখানে কিন্তু নাম্বার অফ রেইজারের সংখ্যা বেড়ে যাবে, নাম্বার অফ স্টেপস এর সংখ্যাও বাড়বে, এই ডাইমেনশনটাও কি হবে? বৃদ্ধি পাবে। প্লাস ইনস্টিটিউশন, হসপিটাল, সকল ক্ষেত্রে এই ল্যান্ডিং এর জায়গাটা কিন্তু অনেক বড় রাখা হয়। এটা তোমরা নিজেরা গেলেই দেখো যে বাসা বাড়িতে যেমন 3.5 ফিটের মতন রাখা হয়, যেমন আমাদের ভার্সিটিটা যদি বলি সেটা সম্ভবত 4 ফিট বা 4.5 ফিট আছে। তুমি হসপিটাল বা বড় বড় কোন ইনস্টিটিউটে গেলে দেখবে এটা আরো বেশি আছে। সো এই যে আমরা ল্যাব ম্যানুয়ালে 14.5 ধরে হিসাব করব, এটা আসলো কোথায়? এটা শিখলাম। এরপরে আমি যেই প্রজেক্টে করতে যাই না কেন তার টিপিক্যাল হাইট কত উঠতে হবে, ল্যান্ডিং কত আছে, তাহলে রেজার স্টেপ দিয়ে কিভাবে বের করতে পারি, এটা কিন্তু বের হয়ে যাবে। অ্যাপার্ট ফ্রম দিস আমরা প্রায় হসপিটালের, এটা আসলে আমরা ইয়েতে দেখি না, প্রাইভেট হসপিটালগুলোতে তেমন একটা দেখি না, বাট গভর্নমেন্ট যে কোনো হসপিটালে তুমি যাও, বিশেষ করে আগের যে হসপিটালগুলো আছে, আমি ঢাকার হসপিটালের কথা যদি বলি, ঢাকার এদিকে তুমি সরওয়ার্দী, ইয়েতে হার্ট ফাউন্ডেশনে, ঢাকা মেডিকেল, যেখানে যাও না কেন তুমি দেখবা সিঁড়ির পাশে এই ট্রলি নেওয়ার জন্য এরকম কিন্তু র্যাম্প সিস্টেম থাকে, ঠিক না? যে র্যাম্প সিস্টেম থাকবে, তাহলে ওই র্যাম্পেও কিন্তু এই সেম ফিলোসফি, যে ওখানে ফিলোসফিটা কি থাকে, যে জিনিসটা যেভাবে উঠবে তার ইনক্লাইনেশন অ্যাঙ্গেল কত থাকবে। তাহলে অ্যাঙ্গেলটা যদি জানা থাকে, তাহলে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোর নিতে গেলে আমার এই র্যাম্পটাকে এরকম ল্যান্ডিং দিয়ে এইভাবে উঠে লেভেল দিয়ে আবার এই যে উঠতে হবে, তাহলে এই যে ডিসটেন্সটুকু কি বের করা যাবে? ডিসটেন্স বের করে কিন্তু তখন আমি সেই অনুযায়ী এটার কাজ করতে পারবো। আমি এই পর্যন্ত ক্লিয়ার করতে, আমি ধরে নিচ্ছি এই যে এই স্ল্যাবগুলো আছে, এই স্ল্যাবগুলোর থিকনেস হলো 6 ইঞ্চি। ওকে, এখন প্র্যাকটিক্যালি কাজ করার সময় এমনও হতে পারে যে এটা 6 ইঞ্চি না, এটা 5 ইঞ্চিতেই হয়ে যাচ্ছে। তাহলে 5 ইঞ্চিতে যদি হয়ে যায়, তাহলে তোমার টোটাল ক্যালকুলেশনে তো এইভাবে সব জায়গা থেকে 5 ইঞ্চি হলে এক এক জায়গায় দেখা যাবে যে 1 থেকে 1.5 ইঞ্চি কম বেশি হবে। তো যখন এই কম বেশিটা হবে, তখন এই যে ফাইনাল রেজারটা 6 ইঞ্চি না দিয়ে তুমি হয়তোবা হাইটটা 7 ইঞ্চি দিবা, অথবা যেটা দিয়ে শুরু করতেছো এটা হয়তোবা 6 ইঞ্চি না দিয়ে তুমি 7 ইঞ্চি, অথবা 2 ইঞ্চির ঝামেলা হলো পরপর দুইটা রেজার তুমি 7 ইঞ্চি দিবা। স্যার ল্যান্ডিং আলাদা করে? হ্যাঁ, তখন তুমি 3/4 যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, লাইক হলো বিষয়টা যদি এরকম হয়, এই স্টেয়ারটা, ঠিক আছে, এটা এইভাবে এসে আবার তুমি এইখানে এসে ফ্লোর পেলা, তাহলে এখানে এসে ফ্লোর পেলা, কিন্তু এখন বিষয়টা হলো তোমার সাপোর্ট, এখানে যদি একটা বিম থাকে, আবার এখানেও যদি একটা বিম থাকে, আর ফ্লোরে তো বিম থাকেই, তাহলে এখানে কি স্টেয়ারটা এসে এখানে একটা সাপোর্ট পাচ্ছে, স্টেয়ারটা এসে এখানে একটা সাপোর্ট পাচ্ছে, স্টেয়ারটা এসে এখানে একটা সাপোর্ট পাচ্ছে। এখন তোমার ফিলোসফি যদি এরকম হয় যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, তাহলে তুমি ফ্লোর হাইট 10, এটাকে 3 দ্বারা ভাগ করো। কথা কি বুঝতে পারছো? আবার তোমার আর্কিটেকচারাল ড্রয়িং এ এমনও হতে পারে যে না, এখানে অনেক সময় এটা লিফট মাঝখানে রেখে এরকম অ্যাডজাস্টমেন্টটা করে, সেক্ষেত্রে এমনও হতে পারে যে এইখানে থাকবে হলো গিয়ে তোমার 40%, এইখানে থাকবে 40%, এখানে 20%, অথবা ধরো এইখানে 25%, এখানে 25%, এখানে থাকবে হলো গিয়ে তোমার মাঝখানে থাকবে হলো গিয়ে 50%। এটা সার্কামস্টেন্স অনুযায়ী, ড্রয়িং অনুযায়ী। আবার সাপোর্ট আছে কিনা, এই যে এইখান থেকে এটা যে নিবা, এইখানেও তাহলে সাপোর্ট থাকতে হবে, এইখানেও কি থাকতে হবে? সাপোর্ট থাকতে হবে। তোমার মেইন ফিলোসফিটা হলো সাপোর্ট টু সাপোর্ট ডিসটেন্স কত, ক্লিয়ার? জি স্যার। সাপোর্ট টু সাপোর্ট ডিসটেন্স কত, সেই ডিসটেন্সটা যাওয়ার জন্য আমাকে কি পরিমাণ স্পেস লাগতেছে, সেই অনুযায়ী আমি এল এর ভ্যালুটা নিব। আচ্ছা, এবং লোডটা কোন দিকে ট্রান্সফার হচ্ছে, আমি তোমাদের ক্লাসের শেষে আরো কিছু ছবি দেখাবো, একটু আনকনভেনশনাল স্টেয়ার, সেগুলো আমরা সলভ করব আলোচনা করে। আচ্ছা, তাহলে আমরা লেন্থের ব্যাপারটা চলে গেলাম, এবার আসি আমি ডাব্লু কত হবে। তো ডাব্লুর ভিতরে আবার দুইটা টাইপ আছে, একটা হলো আমাদের ডেড লোড, আর একটা হলো আমাদের লাইভ লোড। তো লাইভ লোডের ব্যাপারে আমি কিছু বলবো না, কারণ হলো অ্যাকর্ডিং টু বিএনবিসি আমাদের পার স্কয়ার ফিট একটা লোড দিয়ে দেওয়া আছে, আমরা সরাসরি সেই লোডটাই অ্যাপ্লাই করব।
এখানে পার স্কয়ার ফিটের লোডটা অ্যাপ্লাই করে দিব। এরপরে আসি হলো আমাদের ডেড লোড। তো ডেড লোডের ভিতরে আবার দুইটা টাইপ আছে। একটা ডেড লোড হলো আমাদের সেলফ ওয়েট, আর একটা হলো তার ফ্লোর ফিনিশ। তো এখানে একটা জিনিস আমি এর আগেও বলছি যে ইঞ্জিনিয়ারিং এ আমরা কাজগুলো করব হলো অ্যাপারেন্ট সলিউশন, এক্সাক্ট সলিউশন আমার দরকার নেই। আমি যদি একটা অ্যাপারেন্ট সলিউশন করে আমার কাজ অনেক বেশি কমায় দিতে পারি, দেন সেটাই আমার জন্য ওয়াইজ। বিষয়টা হলো এরকম, আমরা এখন কি করতে পারি, এই যে লেন্থ নিলাম, লেন্থটা দুই ফিলোসফিতে নিতে পারি। এক, এইভাবে সরাসরি আসলো, তারপরে এরকম একটা ইনক্লাইন্ড আসলো, তারপরে এরকম আমরা লেন্থটা এইভাবেও হিসাব করতে পারি। আবার আমরা লেন্থটা এইভাবেও হিসাব করতে পারি যে আমার এই যে ইনক্লাইনেশন হলো, এই ইনক্লাইনেশন আর দেখার দরকার নাই, আমি যে সাপোর্ট টু সাপোর্ট সরাসরি যে হরিজন্টাল ডিসটেন্স আমি সেটা নিয়ে নিব। ওকে, আচ্ছা, তো দুইটার ভিতরে পার্থক্য কি সেটা একটু বলি, নিচে ক্যালকুলেশন আছে। আমরা যে দুটো লেন্থ নিয়ে কাজ করব, এই দুটো লেন্থের ভিতরে কোনটা নিব, সরাসরি হরিজন্টাল লেন্থটা নিব না ইনক্লাইনটা নিব। তো এখানে আমার ফিলোসফি হলো বিভিন্ন বইতে বিভিন্ন স্টাইল দেখবা, আমরা ম্যানুয়ালেও একটা স্টাইল ফলো করছি, ম্যানুয়ালে মনে হয় ইনক্লাইনটাই নিছি। আচ্ছা, দেখতে হবে যেটাই নেই না কেন আমাদেরকে কনভার্ট করতে হবে। কনভার্টটা কিরকম, যদি আমরা ইনক্লাইন নেই তাহলে অ্যাকচুয়ালি যা আছে সেই লেন্থটা নিছি, আমাকে শুধুমাত্র অ্যাডিশন আকারে যোগ করতে হবে, সেটা হলো এই যে রেজার এবং স্টেপস। তার মানে এই ল্যান্ডিং এর দিকে যদি আমরা একটু তাকাই, এখানে কোনো অ্যাডিশনাল নাই, জাস্ট সেলফ ওয়েট। একটা থিকনেস, স্ল্যাবের থিকনেস থেকে আমরা সেলফ ওয়েট যেভাবে বের করতে পারি সেভাবে বের করলেই হবে। আর এই জায়গাটায় যদি আসি, এই যে আমার যে রেজার এবং স্টেপস আছে তার নিচের যে স্ল্যাবটা থাকে, তোমরা সবাই জানো এটাকে ওয়েস্ট বলে, এইটাকে আমরা সেলফ ওয়েট আকারে থিকনেস থেকে সেলফ ওয়েট আকারে বের করব। আর এইটার উপরে যে ট্রায়াঙ্গেল গুলো আছে, এই ট্রায়াঙ্গেল গুলোকে আলাদাভাবে বের করে এটাকে এখানে ডিস্ট্রিবিউট করে দেব, টেকনিক দেখানো হবে। এটা হলো ডান যদি আমি ইনক্লাইন ভাবে লেন্থ নিই। আর ইনক্লাইন ভাবে লেন্থ না নিয়ে কেউ যদি সরাসরি লেন্থ নিয়েও কাজ করতে যায়, তার মানে এই বিমের সেন্টার থেকে এই বিমের সেন্টার, সে সেটাও পারবে, কিন্তু তাকে তখন যে কাজটা করতে হবে, এই পুরো জায়গাটা লোড আগে বের করতে হবে। পুরো জায়গাটা লোড বের করে সেই লোডটাকে এই লেন্থ দ্বারা, এই সরাসরি হরিজন্টাল লেন্থ দ্বারা ভাগ করে দিতে হবে। ফলে যেটা হবে, আমি যদি এটাকে একটু বিম আকারে আঁকি, এখানে যদি আমি ব্যাক টু ব্যাক দুইটা বিম আকারে আঁকি, ধরে নাও এরকম একটা বিম আছে আর এরকম একটা বিম আছে, যদি ইনক্লাইন ধরি তাহলে কিন্তু উপরের বিমটা হবে যার লেন্থ একটু বড় হবে, কারণ তোমরা বুঝতেছো হরিজন্টালের চেয়ে ইনক্লাইন্ডে গেলে লেন্থটা বেশি হবে। এরকম একটা বিম হবে যার লেন্থ বড় হবে, যার উপরে এরকম একটা ইউডিএল আমরা ধরবো, ইউডিএল লোডটা ধরে নিব। আর সরাসরি যদি ধরি তাহলে আমার লেন্থটা একটু কম হবে, কিন্তু এটার উপরেও কি হবে, ইউডিএল লোড হবে। এখন উপরের ইউডিএল লোডটা যদি আমি এক্সাম্পল আকারে বলতেছি, উপরের ইউডিএল লোডটা যদি কথার কথা 1 হয়, এর নিচের ইউডিএল লোডটা কিন্তু একটু বেশি হবে, কারণ আমি পুরো জায়গার লেন্থকে কম লোডের ভিতরে ডিস্ট্রিবিউট করে দিতেছি। এটা হয়তো তখন হয়ে যাবে 1.3। ওকে, আচ্ছা, এটা গেল একটা ওয়ে। তারপরে এই যে মাঝখানে দেখো যে ট্রায়াঙ্গেল গুলো আছে, এই ট্রায়াঙ্গেল গুলোরও লোড বের করে আমাকে তো অ্যাসাইন করতে হবে। এইটাও তোমরা বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে দেখবা। কোন কোন বইতে কি করছে, এই ট্রায়াঙ্গুলার লোডকে অ্যাডিশনাল আকারে অ্যাপ্লাই করছে। অ্যাডিশনাল আকারে অ্যাপ্লাই করছে বলতে হলো জাস্ট সিম্পলি এই যে মাঝখানে, এই ইউডিএল এর মাঝখানে যে জায়গাতে ও কাজ করে সেই জায়গাতে আবার একটা এক্সট্রা লোড আকারে প্রোভাইড করে দিছে। এখন আমাদের ম্যানুয়ালে আমরা এই কাজটা করি নাই, আমাদের ম্যানুয়ালে আমরা অন্য ফিলোসফিতে কাজ করছি। সেটা হলো এইরকম একটা বিম নিব, ইউডিএল নিব মানলাম, তারপর ট্রায়াঙ্গেলের লোডটাকে আবার এটার মাঝখানে একটা জায়গায় দিলে কাজ টাফ হয়ে যায়। আমরা এই কাজটা না করে এই ট্রায়াঙ্গুলারের লোড গুলাকে সব একসাথে যোগ করে পুরো বিম জুড়ে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড করে দিচ্ছি। ফলে যেটা হয়েছে, কিছু কিছু জায়গায় লোড অ্যাকচুয়ালের চাইতে বেশি আসছে, কিছু কিছু জায়গায় লোড অ্যাকচুয়ালের চাইতে কম আসছে, কিন্তু পুরো সিস্টেমের তুলনায় এটা এতটাই ইনসিগনিফিকেন্ট যে এটা আমাদের কোনো কাজে বা টোটাল রেজাল্টে তেমন কোনো প্রবলেম তৈরি করবে না। তাহলে এই যে জিনিসগুলো বললাম, আমি এরপরে আমরা ম্যানুয়ালে কিভাবে কাজ করছি সেটার ব্যাখ্যা দিই, তারপরে আমি ফ্লোরটা ওপেন করব যে তোমরা বুঝতে পারছো কিনা, কারণ এখন যতটুকু দেখাইছি কিছুটা ক্লামজি লাগতে পারে। জাস্ট ফিলোসফিটা আমি শেয়ার করলাম। এবার একটু আমরা আমাদের ম্যানুয়ালটায় চলে যাই যে ম্যানুয়ালটা কিভাবে সলভ করা হয়েছে। ম্যানুয়ালে
এই ট্রায়াঙ্গেলটার লোড আলাদা বের করে তারপর এটাকে লেন্থ অনুযায়ী ডিস্ট্রিবিউটেড করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমরা একটু ম্যানুয়ালে যাই। তো শুরুতে যে বিষয়গুলো আছে, একটা এফসি প্রাইম এফওয়াই দেওয়া আছে, তোমাদের হয়তো রোল ওয়াইজ এটাকে আলাদা করে দেওয়া হবে। থিকনেস অফ দ্য ওয়েস্ট স্ল্যাব দেওয়া আছে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি বলতে এই যে এই জায়গাটুকুর স্ল্যাবের থিকনেস যেটা দেওয়া আছে এইটাকে বলা হচ্ছে 6 ইঞ্চি। এটা নরমালি 6 ইঞ্চি হয়, ল্যান্ডিংটা 6 ইঞ্চির মতন হয়। অ্যাকর্ডিং টু বিএনবিসি এখানে একটা দিয়ে দেওয়া আছে, আমরা এটা নতুন যে বিএনবিসি আছে আমাদের টেবিলই আছে, আমরা টেবিল থেকে দেখে নিব। তো ওইখানে লাইভ লোডের জন্য সরাসরি দিয়ে দেওয়া থাকে। আর তোমাদের ল্যাব রিপোর্ট তৈরি করার সময় তোমাদের এই লোডটা তোমাদের রোলের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। সো এটা ভ্যারি করবে। ফ্লোর ফিনিশও এখানে সাধারণত আমরা ফ্লোর ফিনিশ 20 মতন আসে, আমাদের 20 থেকে 25 এর মতন আসে, কোনো কোনো ক্ষেত্রে ম্যাক্সিমাম 30 এর মতন ধরি আমরা। তো স্টিয়ারের ক্ষেত্রে সবসময় আপার হবে, আমরা স্ল্যাবে 20 ধরলেও স্টিয়ারে কখনো 25 এর কম ধরবো না, কারণ স্টিয়ারের ফ্লোর ফিনিশটা একটু হেভি দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে যদি গ্রানাইট টাইপের মার্বেল টাইলস আছে সেগুলো প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে জিনিসটা 35 পর্যন্ত ধরার প্রয়োজন পড়ে। এটা আসলে আর্কিটেকচারাল প্ল্যান অনুযায়ী। তাই এখানে আমরা কনভেনশনাল, রেগুলার কনভেনশনাল অ্যাভেলেবেল প্রোডাক্ট দিয়ে যদি কাজ করি 25 ইজ এনাফ, ডান। এবার আসি লোড ক্যালকুলেশন। সো এখানে লোড ক্যালকুলেশনটা কিভাবে করছে, তো লোড ক্যালকুলেশনটার দিকে যদি আমরা একটু তাকাই, লোড ক্যালকুলেশনের এখানে যে দুইটা পার্ট দেখতেছি, এই দুইটা পার্টের প্রথম যে অংশটুকু আছে এই অংশটুকুতে এই যে রেজার এবং স্টেপস ছিল, সেই রেজার এবং স্টেপস এর সেলফ ওয়েট বের করছে। কারণ আমি এর আগেও বলে আসছি এখানে ফিলোসফি যেটা, যে এই ট্রায়াঙ্গেল গুলো লোড বের করবে, বের করে এটাকে পুরো সাপোর্ট টু সাপোর্ট, এটাকে সাপোর্ট টু সাপোর্ট অল থ্রো প্রোভাইড করে দিবে। সো এটা হয়তোবা এক্সাক্ট লোড প্যাটার্নটাকে রিপ্রেজেন্ট করবে না, বাট এটা আমাদের কাজকে অনেক সহজ করে দিবে এবং এটা আমাদের টোটাল সিস্টেমের রেজাল্টে খুব বেশি চেঞ্জ আনবে না। তাহলে এখানে আমরা যে রেজার এবং স্টেপস দেখতেছি প্রত্যেকটা হলো এক একটা ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি ট্রায়াঙ্গেলের এই যে এরিয়া, আমাদের টার্গেটটা হলো এই সারফেস এরিয়াটা বের করা। এই সারফেস এরিয়াটাকে যদি বের করে এটার উইডথ কত, এই প্রত্যেকটার উইডথ হলো 3.5 ফিট করে, এই প্রত্যেকটার উইডথ কত 3.5 ফিট করে। তাহলে এই এরিয়া বের করে যদি 3.5 দ্বারা মাল্টিপ্লাই করে দিই 3.5 দ্বারা, আমার এই প্রত্যেকটার কি আসবে, ভলিউম চলে আসবে। আর সেই ভলিউমকে যদি আমি কংক্রিটের ইউনিট ওয়েট দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এই প্রত্যেকটা রেজার এবং স্টেপের কম্বিনেশনের কারণে যে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এই প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের কিন্তু তাহলে আমার সেলফ ওয়েট চলে আসবে। এখানে ওই কাজটুকুই করছে। আর এগুলোকে ফিটে, যেহেতু সবকিছু ফিটে আছে, ফিটে কনভার্ট করার জন্য 12 দ্বারা ভাগ করছে। তোমরা এগুলো অলরেডি নোন, জাস্ট এট এ গ্ল্যান্স বলে যাচ্ছি। ট্রায়াঙ্গেল গুলোর এরিয়া বের করছে 3.5, স্টিয়ারের উইডথ, এইটাও তোমার স্টিয়ার টু স্টিয়ার ভ্যারি করবে। তোমার পার্টিকুলার প্রজেক্টের স্টিয়ার যদি 3.5 এর জায়গায় আরো বড় হয় তাহলে সেই অনুযায়ী ভ্যালুটা তোমাকে প্রোভাইড করতে হবে। এদের সংখ্যা কয়টা, 9টা। আর কংক্রিটের ইউনিট ওয়েট হলো 150। আর যেহেতু 150টাকে আমি পাউন্ডে রেখেছি, এটাকে ফাইনালি আমি কিপে কনভার্ট করব, 1000 দ্বারা ভাগ করে 0.98 কিপ। দ্যাট মিন্স এই যে এখানে যতগুলো আমি রেজার এবং স্টেপস দেখতেছি তাদের সবার যোগফল হলো 0.98 কিপ। আর ওয়েস্ট স্ল্যাব যেটা আছে, এই যে এখানে যে ওয়েস্ট স্ল্যাব যেটা আছে, আমরা এখানে সরাসরি লেন্থ না নিয়ে এখানে আমরা অ্যাকচুয়ালি ইনক্লাইন লেন্থ নিয়ে কাজ করেছি। তাহলে ইনক্লাইন লেন্থ নিয়ে কাজ করলে ওয়েস্ট স্ল্যাবের লেন্থ কত হবে, ওয়েস্ট স্ল্যাবের লেন্থ হবে এই যে এখানে তোমরা দেখতেছো, এটাকে যদি আমরা একটা ট্রায়াঙ্গুলার ফর্মে নেই, আমরা পিথাগোরাস থেকে জানি একটা ট্রায়াঙ্গেল, এটাকে একটা ট্রায়াঙ্গেলের মতন হলে হাইট এবং বেজের স্কয়ারের রুট করলে তাহলে আমার লেন্থ কত, সরাসরি লেন্থ কত 7.5, কারণ আমার 9টা স্টেপস থেকে কত আমরা 90 ইঞ্চি পেয়েছিলাম, 7.5 কতটুকু উঠতে হচ্ছে 4.5 ফিট। তাহলে এটাকে স্কয়ার করলাম। আর এইটার থিকনেস কত, ওয়েস্ট স্ল্যাবের থিকনেস ধরতেছি আমরা 6 ইঞ্চি, আর ওয়েস্ট স্ল্যাবেরও উইডথ কত হবে 3.5 ফিট। জাস্ট কনভার্ট করে ক্যালকুলেট করে বের করে ফেললাম কত 2.3। ইট মিন্স আমরা এই যে ক্যালকুলেশন গুলো করলাম এখন পর্যন্ত, এই ক্যালকুলেশন গুলো করার মাধ্যমে আমাদের এই যে জায়গাটুকু, এই যে দেখো ল্যান্ডিং বাদে, ল্যান্ডিং কিন্তু এখনো করিনি, ল্যান্ডিং বাদে এই যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুর কিন্তু ফুল সেলফ ওয়েট বের হয়ে গেছে। এই জায়গাটুকুর ফুল সেলফ ওয়েট আমাদের ক্যালকুলেশন করা হয়ে গেছে। এবার
এই লোডটাকে ডিস্ট্রিবিউট করব। তাহলে লোডটাকে ডিস্ট্রিবিউট যদি করতে চাই তাহলে আবার একটু ফিগারে আসি। লোডটাকে ডিস্ট্রিবিউট করতে গেলে এখানে এই ল্যান্ডিংটার থিকনেস আমরা ধরতেছি কত, 6 ইঞ্চি। তাহলে একটা জিনিস যদি স্ল্যাবের মতন যদি হিসাব করি এবং আমরা অ্যানালিসিস করতে তার উপর একটা ইউটিএল প্রোভাইড করব, তাহলে এটা 6 ইঞ্চি করলে এটার 6 ইঞ্চির জন্য সেলফ ওয়েট, তার সাথে এইখানে এই মাঝখানের লোডের কি আছে, পরিমাণটা বেশি। তাহলে আমাকে কি করতে হবে, এইখানে 6 ইঞ্চি থিকনেসের জন্য একটা লোড প্যাটার্ন আসতেছে আর এইখানে একটা লোড প্যাটার্ন বেশি আসতেছে। আমি দুইটা লোড প্যাটার্নের একটা এভারেজ নিব। কারণ যদি শুধুমাত্র যে মাঝখানের যেখানে আমার রেজার এবং স্টেপস আছে এইটা ধরে কাজ করি, তাহলে পুরো সিস্টেমে লোড যা আসবে তার চাইতে বেশি দেওয়া হলো। আবার যদি শুধু ল্যান্ডিং এর এই থিকনেসটাটুকু নিয়ে কাজ করি, তাহলে আবার এই রেজার এবং স্টেপস এর জায়গায় যা আসার কথা তার চাইতে কিন্তু কম চলে আসলো। এই জন্য আমরা একটা মধ্যবর্তী পন্থা নিলাম, সেটা হলো রেজার এবং স্টেপস এর জায়গার লোডটাকে আলাদা বের করলাম আর এইটাকে আলাদা বের করব, করে তাদের একটা এভারেজ নিব। সেই এভারেজটা আমি ধরে নিব পুরো স্টেয়ার জুড়ে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কাজ হচ্ছে। ফলে আমাদের যে গ্যাপটা ছিল, লোডের যে গ্যাপটা, সেটা কিছুটা হলেও আমরা মিনিমাইজ করতে পারলাম, সাথে সাথে আমরা আবার কাজটাকেও সহজ করে ফেলতে পারলাম। সো এইখানে সেই কাজটুকুই করছে, খেয়াল করে দেখো। এই যে প্রথমের অংশটুকু হলো আমার ল্যান্ডিং 6 ইঞ্চি, সো তার সেলফ ওয়েট। তো সেলফ ওয়েট বের করার তোমরা সিস্টেম জানো, থিকনেসের সাথে ইউনিট ওয়েট মাল্টিপ্লাই করলেই হয়ে যায়। আর এইখানে আমরা রেজার এবং স্টেপস দিয়ে যে ভ্যালুগুলো বের করেছিলাম 0.98 এন্ড 2.3, এইটা কতটুকু জায়গা জুড়ে কাজ করতেছে, এইটা কাজ করতেছে এইখানে একটা হরিজন্টাল লেন্থ যদি আমি ধরি 7.5 ফিট, একটা হরিজন্টাল লেন্থ, সরি এই 7.5 ফিট একটা লেন্থ, আর এইদিকের উইডথ কত, 3.5 ফিট। তার মানে এই পুরো লোডটা এই এরিয়া জুড়ে কাজ করতেছে। সো এই লোডটাকে যদি এরিয়া দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে একটা ডিস্ট্রিবিউটেড লোড। আচ্ছা, তো তোমার প্রশ্ন হলো এটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করলাম, এই তো। এখানে একটা জিনিস এরকম ইনক্লাইন ভাবে ছিল, ওকে, এইভাবে একটা জিনিস এরকম ইনক্লাইন ভাবে ছিল। তাহলে এই ইনক্লাইন্ড অবস্থায় এই জিনিসটা তো যদি আমি এদিকে উইডথ নিয়ে নিই, ঠিক আছে, এদিকে যদি আমি উইডথ নেই, এই পুরোটা জায়গা জুড়েই তো এটা ডিস্ট্রিবিউটেড। এখন আমি পুরো সিস্টেমটা লোড জানি, এই পুরো রেজার স্টেপ সহ এটা ডাব্লিউ জানি, কিন্তু এটা তো কাজ করতেছে কি পুরো এরিয়া জুড়ে কাজ করতেছে না। তাহলে আমাকে তো এরিয়াতে এটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তাহলে এরিয়াতে কিভাবে ডিস্ট্রিবিউট করব, আমি যদি এখানকার লেন্থ এবং এখানকার উইডথ নিয়ে নিই, তাহলে এই লোডটাকে যদি এই এরিয়া দ্বারা, এই দুটো দ্বারা যদি কি করি, এই এরিয়া দ্বারা ভাগ করে দিই, তাহলে এই ডিস্ট্রিবিউটেড লোডটা পেয়ে যাব না? কথা কি বুঝতে পারছো? সেটাই বললাম, বিভিন্ন বইতে বিভিন্ন মেথড আছে, আমরা সরাসরি হরিজন্টাল লেন্থ নিয়ে নিছি। এটা কোনো প্রবলেম না, কারণ তোমাদের প্রথম ক্লাসেও আমি বলছি যে আমরা অ্যাপারেন্ট সলিউশন চাই, এক্সাক্ট চাই না। তুমি ওই ইনক্লাইন্ড লেন্থ না, তুমি ইনক্লাইন্ড লেন্থ কেন নিবা? তুমি ধরো একদম ইনক্লাইন্ড ভাবে ধরো, ঠিক আছে, ইনক্লাইন্ড ভাবে ধরলে সেটা তো আবার অ্যানালাইসিস মেথডটা ডিফারেন্ট হবে। তুমি ইনক্লাইন্ড ভাবে ধরো, আবার এইটার লোডটাকে আলাদা ভাবে এইভাবে দাও, এত ঝামেলা করে তোমার রড যা আসবে, তোমার থিকনেস আসবে 5.4, আমার থিকনেস ধরো আসবে 5.5, তুমি আমি দুজনে দিব 6। তোমার স্পেসিং আসবে হলো গিয়ে 5.4, আমার স্পেসিং আসবে হয়তো 5.3, দুজনে 5 ইঞ্চি পর পর দিয়ে দিব। সো আমার ফিলোসফিটা হলো আমরা কাজ সহজ করব কিন্তু লজিক্যাল ওয়েতে, এবং টোটাল সিস্টেমের তুলনায় যেন এটা খুব বেশি অ্যাব্রাপ্ট চেঞ্জ না হয়। হ্যাঁ, এটা যদি এমন হয় যে আমি এটা কনসিডার না করার কারণে আমি 8 ইঞ্চি হওয়ার কথা 6 ইঞ্চি নিয়ে নিছি, বা আমার হয়তো বা 4.5 ইঞ্চিতেই হয়ে যায় আমি 6 ইঞ্চি নিছি, দ্যাট ইজ রং। কিন্তু আমরা যে কনসেপ্টে আগাচ্ছি এতে দেখা যাবে আলটিমেট রেজাল্ট সেমই থাকবে, তেমন কোনো ভেরিয়েশন না, চাইলে করে দেখতে পারো। আচ্ছা, তাহলে এখানে আমরা সেলফ ওয়েট, থিকনেস থেকে ওয়েট এবং এই পুরো জিনিসটার ওয়েট বের করে তার এভারেজ বের করে নিলাম। এবার এই এভারেজ বের করার পরে টোটাল লোড, এইখানে আমার একটু বক্তব্য আছে, সেটা হলো এই ফ্যাক্টরটা চেঞ্জ হবে। এটা অ্যাকর্ডিং টু বিএনবিসি, আমাদের নতুন যে বিএনবিসি আছে সেটা তোমাদের বিএনবিসি দিয়েও দেওয়া আছে ক্লাসরুমে, সেখানে তোমরা দেখবা 2 নম্বর লোড কম্বিনেশন যেটা আছে, 2 নম্বর লোড কম্বিনেশনে আমাদের লাইভ লোডের ক্ষেত্রে ফ্যাক্টরটা কিন্তু এখন 1.6, ঠিক আছে। স্যার তোমরা নতুন বিএনবিসি তে আমাদের লাইভ লোডের জন্য স্যার কিছু মনে করলে স্যার স্ক্রিনটা একটু লোডের জন্য এটা হলো 1.2।
সো তোমরা 1.2 আর 1.6 টাই ব্যবহার করবা। ওকে, লাইভ লোডের জন্য 1.6 আর ডেড লোডের জন্য 1.2। এটা বের করার পরে কেএসএফ, ঠিক আছে, যে পার স্কয়ার ফিটে কি পরিমাণ লোড কাজ করতেছে। সো আমাদের লোড বের করাটা হয়ে গেছে। তো লোড বের করা হয়ে যাওয়ার পরে এবার আমরা বের করব মোমেন্ট। তাহলে আমরা এখন যখন মোমেন্ট বের করব, আচ্ছা লোড পর্যন্ত কারো যদি প্রশ্ন থাকে করতে পারো। আচ্ছা তাহলে এবার আমরা মোমেন্টে আসি। তো মোমেন্টে তো আমরা অলরেডি ডাব্লিউ বের করে আসলাম। মোমেন্টের সূত্র আমরা একটু যদি দেখি, আমরা সবাই জানি, তারপরও একটু রিভিউ করা। আমরা এই মাত্র ডাব্লিউ বের করলাম। এল এর ভ্যালু তো আমরা বললাম যে বিভিন্ন মেথড আছে, এখানে আমরা সরাসরি বের করব। তো সরাসরি বের করলে এলটা দেখো কিভাবে করছে, 2 × 3.5, যে দুটো ল্যান্ডিং এর লেন্থ প্লাস মাঝখানের যে আমার রেজার এবং স্টেপস এর জন্য 7.5 ফিট, তাহলে এই দুইটার সবগুলো যোগফলকে করছে এল। তাহলে ডাব্লিউ এল স্কয়ার। এখন এইখানে 14 দিছে, নিচে 9 দিছে। এখন এই 14 এবং 9 কোথা থেকে আসলো এইটাও তোমরা মোর অর লেস জানো, তারপর আমি একটু রিভিউ করি এবং আমাদের এই ম্যানুয়ালে জিনিসটা দেওয়া আছে। এটা তোমরা বিএনবিসি কোডে যাও বা তোমরা ইয়েতে নিলসনের বই, যেটা আমরা সাধারণত আরসিসির জন্য প্রেফার করি, সেখানে গেলে তোমরা এরকম একটা টেবিল দেখবা, 1/11, 1/14, 1/16, এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া থাকে। তো অ্যাকচুয়ালি এবং সেইগুলো দেওয়া থাকে যেখান থেকে, সেই ফিলোসফি থেকে আমি আসতেছি। এইখানে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে কিন্তু আমাদের বিমের যে কানেক্টিভিটিটা দেওয়া আছে, আমি এটা আজকে দেখাচ্ছি কিন্তু আমাদের অল থ্রু এটা লাগবে, আজকে জিনিসটা একটু বোঝাচ্ছি। এটাকে যদি আমি ভাগ করি, মেজর দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা ভাগ হলো এই যে দেখো 3 or more স্প্যান, এটা হলো একটা ভাগ, আরেকটা হলো 2 স্প্যান। ওকে, সো আমার যদি কখনো এমন থাকে কন্টিনিউয়াসলি তিনটা বা তিনটার বেশি স্প্যান থাকে, তাহলে আমি এই ডান পাশের গুলো ব্যবহার করতে পারবো। আর যদি দুইটা স্প্যানের ভিতরে আমি সীমাবদ্ধ থাকি, তাহলে বাম পাশেরটা। তোমাদের ম্যানুয়ালে বাম পাশেরটা ব্যবহার করা হয়েছে। এখন সেইটার ফিলোসফি কি, আর এইখানে যদি আমরা একটু তাকাই, লাইক হলো আমরা আমাদের এই ড্রয়িং এ যদি তাকাই, আমরা দেখতে পাবো যে এখানে তো মাত্র সিঙ্গেল স্প্যান, যে একটা বিম থেকে আরেকটা বিমে গেছে। তো এখানে ডুয়েল স্প্যানও বা কিভাবে ব্যবহার করবো, আসলে এখানে সিঙ্গেল স্প্যান না, মিনিমাম দুইটার বেশিও হতে পারে। কেন বলতেছি, কারণ একটা জায়গায় তো তুমি শুধু সিঁড়ি করবা না, সেখানে তো তুমি একটা নর্মাল বাসার ভিতরে বা একটা অফিসে করবা। তার মানে তুমি এখান থেকে যখন সিঁড়িতে ওঠা শুরু করছো, এখান থেকে উঠে হাফ ল্যান্ডিং এ উঠলা, উঠে তারপরে তুমি ধীরে ধীরে যেই জিনিসটা কন্টিনিউ করবা, এই যে জিনিসটা যে কন্টিনিউ করবা, এই যে কন্টিনিউ করার পরে এই যে ফ্লোরে উঠবা, এই ফ্লোরটা তো এখানে শেষ না। এই ফ্লোরের এই পাশে হয়তো আবার এইদিকে কলাম আছে, একটা থাকতে পারে, আরো একাধিক কলাম থাকতে পারে। তাহলে আরো যদি একাধিক কলাম থাকে, তাহলে এই কলামের লোকেশনে আবার কি থাকবে, বিম থাকবে না? তাহলে স্ল্যাবটাতে যে আবার এইদিকে একটা বিম দ্বারা কানেক্টেড থাকবে, আবার এইদিকে থাকলে আর একটা বিম থাকবে। তো সুতরাং আমাদের অ্যাটলিস্ট একটা কলাম তো থাকবে এই স্টেয়ার পার হওয়ার পরে, যেখানে আমার হয়তো বা যে রুম গুলো সেগুলো থাকবে। সো আমার মিনিমাম দুইটা স্প্যান থাকবে, মোর দেন 2 স্প্যান হতে পারে। সো এখানে আমাদের ধরে নিছে যে আমরা আপাতত 2 স্প্যানটা নিয়ে কাজ করি। তাহলে 2 স্প্যানটা নিয়ে যদি কাজ করি, 2 স্প্যানের ভিতরে আমরা আবার একটু দেখি, এখানে আমরা স্টেয়ারটাকে কিন্তু বিমের মতন করে ডিজাইন করি, এটাও তোমরা জানো যে এটা কি, এই পুরো 1 ফিটের একটা স্ট্রিপ ধরে নিছি। রেগুলার বিম আর স্ল্যাবের মধ্যে পার্থক্য কি? রেগুলার বিম মানে হলো একদম পুরো স্পেসিফিক একটা বিম যার উইডথ 10 বা 12 ইঞ্চি। আর স্ল্যাবটা কি, স্ল্যাবটা হলো হ্যাঁ এটা অনেক বড় একটা জায়গা, তাকে 1 ফিটের একটা স্ট্রিপ মানে 1 ফিটের একটা বিম ধরে আমরা ডিজাইন করি, করে তার জন্য সব ডিটেইলিংটা বের করে ওইটাকে এরপরে কন্টিনিউয়াসলি, আমার যদি প্রস্থে 20 ফিট হয়, তাহলে ওই 1 ফিটের বিমটাকেই 20 বার রেপ্লিকা করে দিলে আমার স্ল্যাব হয়ে গেল। সো এই স্টেয়ারও কিন্তু ওয়ান কাইন্ড অফ বিম। প্রস্থ কত, 3.5 ফিট, তাহলে এইটাকে আমি 1 ফিটের জন্য কাজ করতেছি, যেটাকে আমি 3.5 টাইমস যদি রেপ্লিকা করে দেই আমার চলে আসবে। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, আমরা একদম শুরুতে কি দেখতে পাচ্ছি, আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে বিম কলামের উপর রেস্ট করছে। একদম শুরুর ছবিটাই আমরা দেখতে পাচ্ছি বিম কলামের উপর রেস্ট করছে,
পরের যে ছবিটা আমরা দেখতেছি সেটা হলো বিমের উপরে রেস্ট করছে, কিন্তু বিমের উপরে রেস্ট করলেও এই কানেক্টিং পয়েন্ট যেটা, এই যে জয়েন্ট যেটা আছে, এই জয়েন্টটা কিন্তু কোনো কংক্রিটের কাস্টিং না, এটা জাস্ট সিম্পলি সাপোর্টেড। এটা নরমালি হয় যদি কখনো আমরা ব্রিক ওয়ালের উপরে কিছু রেস্ট করাই। অনেক সময় দেখা যায় আমরা স্টিয়ারের ল্যান্ডিং অনেক সময় ব্রিক ওয়ালে রেস্ট করাই, অথবা ব্রিক সাপোর্টেড যে ছোট ছোট বিল্ডিং হয় সেই বিল্ডিংয়েও অনেক সময় দেখা যায় যে বিম গুলো ওয়ালের উপর, এই ধরনের কেস যখন হয় তখন আসলে এই ফিলোসফিটা কাজ করে। যাই হোক, এটা আমাদের এখানে দরকার নেই। পরের যে ছবিটা, এটা যদি আমরা একটু স্যার ম্যাক্সিমাম স্ট্রাকচার ক্ষেত্রে না, স্যার ম্যাসোনারি স্ট্রাকচার ক্ষেত্রে এরকম হয়। কিছু মেশিনারি থাকে হলো জাস্ট ডিরেক্টলি ওয়াল উঠে গেল, ঠিক আছে, কিছু মেশিনারি আছে ডিরেক্টলি ওয়াল উঠে গেল, ওয়ালের উপরে তুমি ধরো একটা 4.5 ইঞ্চি ছাদ দিলা অথবা টিন শেড করলা, এইটা একটা ফিলোসফি হতে পারে। আবার অনেক ক্ষেত্রে মেশিনারি ওয়ালের উপরেও এরকম অ্যাডিশনাল বিম প্রোভাইড করা হয়, ক্লিয়ার, এরকম বিম প্রোভাইড করা হয়। তো ওই বিমটাও তো আবার একটা মেশিনারি ওয়ালের উপরে রেস্ট করতেছে, যে এই ডিরেকশনে, তাহলে এই বিমটা যখন এই মেশিনারি ওয়ালের উপরে রেস্ট করতেছে তখন দেখা যাবে যে এই কন্ডিশনটা, যে বিমের উপরে বিম রেস্ট করতেছে কিন্তু সেটা কি সাপোর্ট, ওইটা তখন ওইটা দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। তবে সাধারণত আমরা এইটা অ্যাপ্লাই করি অনেক সময় আর্কিটেকচারাল পারপাসে, আউটার ফেসে বিম দেওয়া যায় না, স্ট্রাকচারের আউটার ফেসে বিম দেওয়া যায় না, ওটা আমি দেখে পরে আলোচনা করার চেষ্টা করব। বিম দেওয়া যায় না, তখন ল্যান্ডিংটা এনে 10 ইঞ্চি একটা গাঁথনি দেওয়া হয় আউটার ফেসে বিল্ডিং এ, তো ওই গাঁথনির উপরে বিম টেস্ট করা, ওটা আমি পরে আলোচনা করব। আপাতত আমরা আমাদের ম্যানুয়ালের প্রবলেমটা সলভ করি। আচ্ছা, এখানে একদম থার্ড যেটা, এটা আমরা যদি খেয়াল করি, এখানে আমরা কি দেখতেছি যে বিমের উপরে রেস্ট করেছে এবং এটা কি অবস্থায় আছে, একেবারে কংক্রিট কাস্টিং অবস্থায় আছে। আমাদের ক্ষেত্রে কেসটা কি, আমাদের ক্ষেত্রে কিন্তু কেস তাই, এই স্টেয়ারটাকে যদি আমরা একটা বিম আকারে চিন্তা করি, তাহলে স্টেয়ারটা এসে কি করছে, একটা বিমের উপর রেস্ট করছে, তার মানে বিমের উপর রেস্ট করছে এবং এখানকার কাস্টিংটা কি কংক্রিট দ্বারা একটা মনোলিথিক্যাল কাস্টিং দ্বারা কানেক্টেড হচ্ছে। সুতরাং আমাদের জন্য হবে এই 3 নম্বর ক্রাইটেরিয়া। এখন 3 নম্বর ক্রাইটেরিয়ার ভিতরে আমরা যদি আবার একটু খেয়াল করি, পজিটিভ মোমেন্টের জন্য 14, কোনো ডাউট নেই, পজিটিভ মোমেন্ট যে কোনো কন্ডিশনেই আমি নেই 14, বাট নেগেটিভ মুভমেন্টের ক্ষেত্রে যদি বিষয়টা ইন্টেরিয়র হয় দেন 9, আর বিষয়টা যদি এক্সটেরিয়র হয় দেন 24। জিনিসটা যদি এক্সটেরিয়র ফেজে হয় দেন 24, আর ইন্টেরিয়র হলে 9, আর পজিটিভের জন্য তো 14 পেয়ে গেছি। আচ্ছা, এবার একটু আমরা আমাদের ড্রয়িং এ ফেরত আসি, এখানে ঘটনাটা কি করতেছে সেটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তোমার এখানে দেওয়াই আছে, এক্সটেরিয়রের জন্য 24 বললেন, এক্সটেরিয়রের জন্য 24। আচ্ছা, এবার এইখানে ঘটনাটা কি ঘটবে সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। এইখানে আমার সাপোর্টে নেগেটিভ মোমেন্ট আমাদের জেনারেট করে আর মাঝখানে পজিটিভ, এটা আমাদের কনভেনশনাল মেথড, আমরা সবাই জানি। তার মানে এইখানে কি হবে, 14 হবে, এইটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই, এইটা 14 ডান। আচ্ছা, এবার এই যে বিম, এই বিমে কত হবে, 9 না 24? এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা তো আমাদের ফ্লোর লেভেল, এটা যেহেতু আমাদের ফ্লোর লেভেল, এটাও আমাদের ফ্লোর লেভেল, তার মানে বিল্ডিংটা এদিকে কি করতেছে, কন্টিনিউ করতেছে, এদিকে অ্যাটলিস্ট একটা হলেও তো কলাম আছে, কারণ এদিকে তো তুমি সিঁড়ি দিয়ে কোথায় যাবা, তাহলে এদিকে যেহেতু একটা হলেও কলাম আছে তার মানে এটা আমার ইন্টেরিয়র, কারণ এদিকে এরপরেও আরো কি আছে, কন্টিনিউশন আছে। সো এখানে তোমাকে কোফিশিয়েন্টটা ধরতে হবে 1/9, এইটা নিয়ে কোনো ডাউট নাই। এখন বাস্তবতাটা হলো এইটা কি হবে, এটা ইন্টেরিয়র হবে না এক্সটেরিয়র হবে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা এক্সটেরিয়র হয়। তোমরাও তোমাদের লাইফে বিভিন্ন জায়গায় যখন গিয়েছো দেখবা যে সিঁড়িগুলো সবসময় কিন্তু বিল্ডিং এর মিডে হোক আর যেখানে হোক সবসময় এক্সটেরিয়র হয়, কিন্তু মানে স্টিয়ারের পরেই দেখা যায় ওই ফেজে বিল্ডিংটা শেষ, এইরকম কিন্তু খুব কমই পাওয়া যায়। বা আমাদের ভার্সিটির স্টিয়ার গুলো, ম্যাক্সিমাম স্টিয়ার, সবগুলো স্টিয়ারের কথা বলবো না, ম্যাক্সিমাম স্টিয়ারের কথা যদি দেখো সেগুলো কিন্তু একেবারে যে ওয়ালে, এই যে ল্যান্ডিং এর যে ওয়াল তারপরে কিন্তু কি শেষ, এটা নর্মাল সার্কামস্টেন্স। খুবই কম জায়গায় এরকম হয়, বিশেষ করে হসপিটাল বা এই ধরনের বিষয়গুলো বা ইনস্টিটিউটে যখন অনেক বড় এরিয়া থাকে ভিতরেও আমাদের স্টিয়ার দিতে হয়, তখন এই ধরনের কেস হতে পারে যে এই ডিরেকশনেও আমার এইদিকে হয়তো বা কলাম আছে,
এটা হয়তো মাঝখান থেকে কোনো একটা জায়গা থেকে নামার জন্য। তো হোয়াটএভার, যদি এটা ভিতরে হয় তাহলে এখানেও কোফিশিয়েন্ট 9 হবে, আর যদি এইটা এক্সটেরিয়র হয় যে এইটার পরে আমার আর বিল্ডিং কন্টিনিউ করতেছে না, তাহলে কিন্তু জিনিসটা কত হবে 24। এখন তোমাদের ম্যানুয়ালে দেখবা যে এই 24টা ব্যবহারই করে নাই, পজিটিভের জন্য 14 ব্যবহার করছে, নেগেটিভের জন্য 9 ব্যবহার করছে। তো এইটা ম্যানুয়ালে ব্যবহার করার পিছনে উদ্দেশ্য যেটা সেটা হলো আমাদের এই 9 1/24 এ মোমেন্ট বেশি আসবে না 1/9 এ মোমেন্ট বেশি আসবে, কি মনে হয়? 1/9 এ মোমেন্ট বেশি আসবে। হ্যাঁ, তো দেখা যাবে এই 1/9 ধরে 1/9 এ বেশি। মোমেন্ট বের করব, সেই মোমেন্ট দিয়ে যে থিকনেস এবং যে রেইনফোর্সমেন্ট আমরা ক্যালকুলেশন করব সেটাই ওভারঅল মিনিমাম না হলেও কাছাকাছি হবে। এটা হলো নাম্বার 1 থিং। নাম্বার 2, এই 24 করার পরে যেই পরিমাণ ডিটেইলিং আসবে আর এই 9 করার পরে যে পরিমাণ ডিটেইলিং আসবে, দেখা যাবে খুব বেশি পার্থক্য থাকবে না। এই খুব বেশি পার্থক্য সাইডে, কিন্তু এখানে বারবার একটা কথা বলতেছি, তুমি শুধুমাত্র ডিজাইন করলে হবে না, কনস্ট্রাকশন সাইডে কিন্তু তোমাকে মিলাইতে হবে। একই কনস্ট্রাকশন সাইডে এই যে স্টিয়ারের যে রড আছে, এই রডটাকে তুমি এইদিকে দিবা এক ধরনের স্পেসিং, আবার এইদিকে দিবা আলাদা স্পেসিং, এইটা মিলানো কিন্তু সো টাফ। তো এই কারণে ওই সামান্য খরচ, হয়তো খুবই মাইনর লেভেলের খরচ ইনক্রিজ হতেও পারে, সেইটাকে আর আমরা কনসিডার করি না। আমরা এদিকেও 1/9 ধরে ডিজাইন করি, আমরা এদিকেও 1/9 ধরে কনভেনশনাল ওয়েতে ডিজাইন করি। যদি তোমার কোনো স্পেসিফিক প্রজেক্ট এমন থাকে অনেক বড় হাইট, লাইক 15 ফিট 18 ফিট পর্যন্ত আছে, আবার স্টেয়ারটা খুবই হেভিলি লোডেড স্টেয়ার, সেই জায়গায় হয়তো বা তোমার 1/9 আর 1/24 এ তুমি যখন রেজাল্ট বের করবা দেখবা যে দ্বিগুণ হয়ে যাচ্ছে। 1/9 ধরলে আমার একটা 16 মিলি 5 ইঞ্চি পরপর দিলেই হচ্ছে, সেখানে হয়তো বা আমি 1/24 ধরলে আমার একটা 12 মিলি বা 10 মিলি রড 5 বা 6 ইঞ্চি পরপর দিলে, এই ধরনের ক্ষেত্রে। আবার 1/9 ধরলে থিকনেস চলে আসতেছে 8 ইঞ্চি, আমার 8 ইঞ্চি থেকে 8.5 ইঞ্চি, হোয়ারএস 1/24 ধরলে আমি সেটা হয়তো বা 5.5 থেকে 6 মিলাই ফেলতে পারতেছি। এই ধরনের এক্সট্রিম কেস যদি হয় তখন তুমি করো, কিন্তু নর্মাল আমরা যে বাসাবাড়ি যেগুলোতে দেখি বা ছোটখাটো যে টিপিক্যাল স্টেয়ার হয়, এখানে 1/24 না ধরে আমরা 1/9 ধরি, কারণ আমার সাইডে ওই সামান্য চেঞ্জের জন্য আমি ভেরিয়েশন আনবো না, যেটা আমার ঝামেলা তৈরি করবে। কারণ সাইডে গিয়ে দেখা যাবে যে এই পাশের রড দিছো, তো এই পাশের রড এই পাশে বেঁধে ফেলছে আর এই পাশের রড এই পাশে উল্টা করে ফেলছে, এই ধরনের কিছু ভয় থেকে থাকে। যাই হোক, এরপরের জায়গাগুলো আমি একটু দ্রুত যাব, কারণ তোমরা সবাই কম বেশি এগুলোর সাথে ইউজ টু। এই যে পজিটিভের জন্য 1/14 করছে, নেগেটিভের জন্য 1/9 করছে, মোমেন্ট বের করছে, দুইটা মোমেন্টের জন্য আমার থিকনেস কত আসবে বড় মোমেন্টটা ধরে ক্যালকুলেশন করছে, 3.6 আসছে, বাট আমরা তো 5 ইঞ্চির নিচে প্রোভাইড করব না, ঠিক আছে? সো 5 মানে থিকনেস 6 ইঞ্চি, সো আমার ডি কত 5 ইঞ্চির নিচে আমি প্রোভাইড করব না, এটা আমি দিয়ে দিলাম। আর তারপরে মিনিমাম রেইনফোর্সমেন্ট দিয়ে কিভাবে বের করা যায় এই জায়গাগুলো আমি যতটুকু বুঝি তোমরা জানো, আমি ডিটেইলিং নিয়ে হয়তো কথা বলবো, সেটা পরের বিষয়। বাট এই যে মোমেন্ট বের করে ফেলা এবং মোমেন্ট থেকে রেইনফোর্সমেন্ট বের করে ফেলা এবং তাকে মিনিমাম রেইনফোর্সমেন্টের সাথে চেক করা, এই জায়গাটাতে তোমরা সবাই কম বেশি পারার কথা, ম্যানুয়ালও সাথে বলো। স্যার এখানে পজিটিভ রেইনফোর্সমেন্ট যখন বের করছে তখন স্যার এর ইনিশিয়াল ভ্যালু স্যার 0.5 ধরছে, আর হচ্ছে নেগেটিভের জন্য 0.7, কেন স্যার? এই যে এর ভ্যালু, এটা তো না না না, জি স্যার, স্ট্রেট ব্লক ডেপথ শিখে আসছো, এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই। নরমালি মোমেন্ট কম হলে এর ভ্যালুটা কম হয়। স্যার স্যার আমরা লাস্ট সেমিস্টার 1 ইঞ্চি ধরে স্টার্ট করেছিলাম। 1 ইঞ্চি এটা হলো তোমাদেরকে একটা বলা হয়েছে, মানে এটা হলো মন্দের ভালো, ঠিক আছে? কারণ আলটিমেটলি প্রথম ট্রায়াল না দিলে তো তুমি আইডিয়া করতে পারো না যে কাছাকাছি কত হবে, ঠিক আছে? তো এখন ম্যানুয়ালে তো এত ট্রায়াল দেওয়ার দরকার নেই, তো যেটা দিয়ে মিলবে কাছাকাছি ধরে, এবং দেখো 0.5 ধরছে 0.48 চলে আসছে, আবার এখানে 0.7 ধরছে 0.68 চলে আসছে। ওকে, তো তোমরা যেভাবে করো মেইন বিষয়টা হলো মিলতে হবে। এবং এটা আমি পয়েন্ট, তুমি 1 ধরছো, তুমি নরমালি যখন স্ল্যাব বা এই ধরনের এলিমেন্টে যাবা কখনো তুমি 1 এ মিলাইতে পারবা না, 1 এর ছোটই লাগবে।
আবার যখন তুমি বিম যাবা, যে বিমের লোডটা একটু বেশি থাকে, সেই বিমও কোনোদিন 1 এ মিলাইতে পারবো না, সেখানে তোমার দেখা যাবে শুধু এটা আসলে মোমেন্টের পরিমাণের উপর। সাধারণত মোমেন্টের ভ্যালু বড় হলে এই ভ্যালুটা বড় করে ধরতে হয়, আর মোমেন্টের ভ্যালু কম হলে এই ভ্যালুটা কমায়। তো এগুলো আসলে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এবং জাজমেন্টের উপর নির্ভর করে। মেইন ফিলোসফি হলো, আরেকটা কথা আছে এখানে, সেটা হলো এখানে শব্দটা যদিও জি স্যার। অল্টারনেট ক্র্যাঙ্ক করা পজিটিভের জন্য, যে অল্টারনেট ক্র্যাঙ্ক করা, ঠিক আছে, এই অল্টারনেট ক্র্যাঙ্কটা হলো গিয়ে তোমার সবচেয়ে ইকোনমিক্যাল ফিলোসফি, কিন্তু প্র্যাকটিক্যালি তোমরা অধিকাংশ জায়গায় গিয়ে দেখবা এই অল্টারনেট ক্র্যাঙ্কটা আসলে অ্যাপ্লাই করা যায় না। অল্টারনেট ক্র্যাঙ্কটা অ্যাপ্লাই করা যায় না, এই যে রডটা আছে, পজিটিভের রড পজিটিভ আকারে যায়, নেগেটিভের রডটাকে ওইভাবে নেগেটিভ আকারে, মানে ক্র্যাঙ্কের মাধ্যমে আমি যে একই রড কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভে করে ফেললাম, সেটা প্র্যাকটিক্যালি ওটা সাইডে মিলাইতে কষ্ট হয় ওদের। এই কারণে দেখা যায় যে পজিটিভ রডগুলোকে সব তুলে উপরে দিয়ে দেয়, ওইটার আলাদাভাবে হিসাব করে না, যা পাইছি পাইছি টাইপ এরকম, আর উপর দিক থেকে এনে এটাকে এক্সট্রা টপ আকারে দিয়ে দেয়। তো যাই হোক, এইটা করতে পারলে দুইটা রড তো আছেই, এই যে এখানে যেমন 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পেসিং আছে, আর এখানেও দেখবা যে তোমরা যখন নাম্বার আকারে প্রোভাইড করবা, নাম্বার করলে সবসময় লোয়ার দিকেই থাকে, পরে এটাকে বাড়ায় দেয়। সো আপ টু রেইনফোর্সমেন্ট কারো যদি এখানে বিম যেটা, এটা যে সিম্পলি হলো বিমের লোডটা কিভাবে ট্রান্সফার হচ্ছে এই জিনিসটাই। পরবর্তীতে বিম ডিজাইনটা এখানে দেখানো হয় নাই, কারণ হলো যে আমরা তো সম্পূর্ণরূপে বিম ডিজাইনটা আবার আলাদাভাবে দেখবো। তো এখানে সাইজ যেটা অ্যাজিউম করে নিতে হয়, এখানে 10/12, এটা তোমরাও জানো যে একটা কনভেনিয়েন্ট সাইজ ধরে নিতে হয়। আর সেলফ ওয়েট যেটা, এই যে বিমের ডাইমেনশন অনুযায়ী তার সেলফ ওয়েট চলে আসছে, আর বিমের উপরে যে লোড আসবে, এই লোডটার দিকে যদি একটু খেয়াল করি, আমাদের প্রথম ফিলোসফিটা হলো স্টিয়ার থেকে বিমের উপরে যে লোডটা আসবে। এখন বিমের লেন্থ কত হবে, বিমের জন্য তো সাপোর্ট কোনটা, চলে আসছে, বিমের জন্য কিন্তু সাপোর্ট হলো এই যে এই বিমটা যে এইদিকে, এই যে এই ডিরেকশনে রান করতেছে, এই ডিরেকশনে যে বিমটা রান করতেছে, তার মানে এইখানে বিম একটা কলাম পাবে, আবার এইদিকে হয়তো বিম একটা কি পাবে, কলাম পাবে। তাহলে এই যে বিম কলাম পাবে, এই দুই কলাম আমরা ধরতেছি তার সাপোর্ট। তাহলে এই দুই কলাম যদি তার সাপোর্ট হয়, তাহলে তাদের মধ্যবর্তী গ্যাপ কত, 7.5 ফিট। সুতরাং এই স্টিয়ারের পুরো লোডটাকে 7.5 ফিট দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে কি পাবো, আমার এই ডিরেকশনে যে বিমটা আছে, এই বিমের উপরে একটা ইউডিএল লোড আকারে যে সে কাজ করতেছে, এটা পেয়ে যাবো। আর আরেকটা বিষয় থাকে হলো, আমাদের নরমালি কি থাকে, এই যে বিমটা থাকবে, এই যে স্টিয়ার বিম যেটা, এই যে স্টিয়ার বিম, এই স্টিয়ার বিমের উপরে কি থাকে, একটা পার্টিশন ওয়াল দেওয়া থাকে না, যাতে কি এটা বাহিরে কেউ পড়ে না যায়, বা একটা সেগমেন্ট ওয়াইজ বিল্ডিংটাকে ইনক্লোজ করা। তাহলে পার্টিশন ওয়ালের থিকনেস 5 ইঞ্চি একটা ওয়াল, এই জন্য 0.42, হাইটটা ধরা হয়েছে কত, 9 ফিট, কারণ আমার সেন্টার টু সেন্টার যদি 10 ফিট হয়, আমার ইয়ের জন্য স্ল্যাবের কারণে, স্ল্যাব এবং ওই লোকেশনে যে বিম আছে, বিমের কারণে 1 ফিট মাইনাস হয়ে গেছে, 9 ফিট, আর ওয়ালের ইউনিট ওয়েট কত, 120, এই জন্য 0.12, এইটা চলে আসছে। আর এই যে 0.12 যেটা, এটা হলো গিয়ে আমাদের বিমের সেলফ ওয়েট, এই যে। আর ফ্যাক্টর যেটা বলেছিলাম, এই ফ্যাক্টরটা কি আসবে, ফ্যাক্টরটা 1.2 দিবা, কারণ হলো নতুন বিএনবিসি তে আমাদের ডেড লোডের ফ্যাক্টরটা 1.2। তাহলে সেই অনুযায়ী যদি আমরা করি, তাহলে কত চলে আসবে, 2.9 কিপ পার ফিট। সো আমার একটা বিম আছে, যে বিমের উপরে আমি একটা ইউডিএল ধরে নিছি, যে ইউডিএল এর ভ্যালু কত, 2.9। তাহলে এই বিমটা তো, আচ্ছা এবার এই স্টিয়ারটা যদি আমাদের ডিজাইন করতে হয়, কিভাবে করব, কেউ কি একটু আইডিয়া দিবে আমাকে? সেটা কিরকম, এটার ইয়ে কত হবে, এই এল কত হবে, এল বলতে এক্স্যাক্টলি না, মানে কোন ডিরেকশনে, অ্যালং দ্য লেন্থ যেটা না অ্যালং দ্য উইডথ হবে, দেখাইছিলেন সেটাই। তোমার কাছে কি মনে হয়? এক্স্যাক্টলি, আমরা ক্যান্টিলিভারের মতন দেখতেছি, এবং আর অ্যালং দ্য উইথ লোডটা হবে না ট্রান্সফার স্যার? হচ্ছে কোথায়, লোডটা ট্রান্সফার হচ্ছে এই ডিরেকশন,
এই ডিরেকশনে। স্যার তো লোড প্রত্যেকটা যেদিকে ট্রান্সফার হয় স্যার আমরা এলটা সেদিকে, ক্যান্টিলিভার বিম আকারে তাহলে লোডটা ট্রান্সফার হইতেছে এইদিকে, তো আমার এল হবে এই ডিরেকশনে। আমার আগেরটায় যেমন এল কি ছিল 14 হোয়াটএভার, স্যার শেয়ার এখানে এল হবে হবে উইডথ। এটার উইডথ যদি স্যার 4 ফিট হয় তাহলে আমার এখানে যখন আমি মোমেন্টের সূত্র বের করব তখন আমার এল ইকুয়াল টু কত হবে? 4 ফিট হবে। ফিলোসফিটা কি বুঝে গেছে? আচ্ছা, কোফিশিয়েন্ট কত হবে? এটা যেহেতু একটা ক্যান্টিলিভার, ক্যান্টিলিভারের কোফিশিয়েন্ট কত? হাফ। তাহলে এটার কোফিশিয়েন্ট হবে হাফ। ওকে, আচ্ছা এটা রেইনফোর্সমেন্ট কোথায় বসবে? নেগেটিভ মুভমেন্ট টেনশন কোথায়? উপরে। সুতরাং এটার সকল রেইনফোর্সমেন্ট বসবে কোথায়? উপরে। এবং সেই মেইন রেইনফোর্সমেন্টটা যাবে কোথায়? উইডথের ডিরেকশনে। আর আমরা ম্যানুয়ালে যেটা করতেছিলাম, আমাদের ম্যানুয়ালে মেইন রেইনফোর্সমেন্ট কি ছিল? অ্যালং দ্য লেন্থ। অ্যালং দ্য লেন্থ ছিল আমাদের মেইন রেইনফোর্সমেন্ট। উইডথের দিকে ছিল কি? বাইন্ডার। আর এখানে মেইন রেইনফোর্সমেন্ট যাবে এই উইডথের ডিরেকশনে, আর এই ডিরেকশনে কিছু রড আমি দিব অ্যাজ এ বাইন্ডার। বুঝি নাই? না না না, ট্রান্সপোর্টেশনের দেওয়ার প্রয়োজন আছে জালি করতে হবে না। তুমি হয়তোবা না? ওই যে আপনি উইথ বরাবর যে এই মাত্র রড দিয়ে দেখালেন, ওই বরাবর কি কোনো রড দেওয়ার প্রয়োজন আছে? ওটা তো এমনিতেই মানে তুমি বেশি। বলছো এইদিকে শুধু টেনশন, তাহলে এইদিকে যে শুধু টেনশন, এইদিকে যে তুমি রডটা দিবা, ঠিক আছে, এইদিকে যে তুমি রড দিবা, এই রডটা তো এই উপরে যে ভেসে থাকবে কিভাবে? এটা তো এরকম বাঁকা হয়ে যাবে না? হ্যাঁ, শ্রিঙ্কেজের জন্য মিনিমাম দেয়। এখানে হয়তো ঢালাইয়ের পরিমাণ এতটাই কম যে তেমন শ্রিঙ্কেজই হবে না। তার মানে তুমি যদি রড না দাও, শ্রিঙ্কের কারণে হয়তো বা ক্র্যাক করবে না, যেহেতু ঢালাইয়ের পরিমাণ খুবই কম। কিন্তু তুমি যদি অ্যাটলিস্ট এই রডটা না দাও, তাহলে এই জালিটা উপরের দিকে যে ভেসে থাকবে বাইন্ডার হিসাবে, মানে একটা জালির মতন করে, সেটা কি হবে? হবে না তো। বুঝতে পারছো? আর ঢালাইয়ের পরিমাণ যদি বেশি হয়, বা ওই শ্রিঙ্কেজের ভয় তো থেকেই যাচ্ছে, কারণ এই ডিরেকশনে এই যে এই অ্যালং দা লেন্থ, এই ডিরেকশনে যখন সে শ্রিঙ্ক করবে, সে কিন্তু এখন রেইনফোর্সমেন্ট পাবে না। রেইনফোর্সমেন্ট না পেলে যে পরিমাণ টেনশন, শ্রিঙ্কের কারণে যে টেনশনটা তৈরি হবে, শ্রিঙ্কের কারণে তো কম্প্রেশনও তৈরি হবে, টেনশনও তৈরি হবে। কম্প্রেশন তো নিয়ে নেবে কংক্রিট, বা টেনশন যেটা তৈরি হবে, কংক্রিট টেনশনের ক্যাপাসিটি খুবই কম, ওইটা এক্সিট করে গেলেই তো তখন তোমার এটার ভিতরে ক্র্যাক তৈরি হয়ে যাবে। সো শ্রিঙ্কেজের জন্য হেল্প হবে, আর জালিটাও তৈরি করতে হেল্প হবে এই ডিরেকশনের রডটা। আচ্ছা আচ্ছা, এইটা কিভাবে হবে এই ডিজাইনটা? জি আগেরটার মতন, খালি পার্থক্য হলো এই যে এদিক থেকে একটা লেন্থ ধরবো, আর এদিক থেকে কি ধরবো? একটা লেন্থ ধরবো। তার মানে এই L/2 মানে আগেরটার মতই, শুধু L/2 এইটা হবে একটা এল, এটা হবে। সাধারণত এই জিনিসগুলো সিমেট্রিক থাকে, তো একটা সাইড ডিজাইন করলেই হবে। এখানে ওই ক্যান্টিলিভার, এই পোরশনটুকু ক্যান্টিলিভার, জরুরি না আমার পুরোটাই নিতে হবে, যতটুকু ক্যান্টিলিভার ততটুকু নিলেই হয়ে যাবে। এবং রেইনফোর্সমেন্ট বসবে কোথায়? টপে, যেহেতু ক্যান্টিলিভার ফাংশন করতেছে। তাহলে এইভাবে প্রত্যেকটা ডিজাইন হয়ে যাবে। আর এই যে মাঝখান থেকে দেখো একটা বিম চলে গেছে, এই বিমটা কিভাবে ডিজাইন হবে? এই বিমটা এই যে এরকম ডিজাইন হবে, যে যেখানে আমি হয়তো এরকম পয়েন্ট লোড অথবা এরকম একটা মোমেন্ট ধরে জিনিসটাকে ডিজাইন করতে পারি। সো নিচের বিমটাকে সেভাবে ডিজাইন করলেই হয়ে যাবে। হয়ে গেল কাজ। আচ্ছা, এইটা কিভাবে সলভ করব? কেউ কি একটু বলতে পারবা? আর্কিটেকচারাল পারপাসে এদিকে ধরো কোনো বিম টিম কিচ্ছু নাই, আর্কিটেকচারাল প্ল্যানিং অনুযায়ী এখানে কোনো বিমের ফাংশন, এই কোনো কলামের ফাংশন নাই, এভাবে। এবং এটা কিন্তু কমন, ভেরি মাচ কমন। ইনক্লাইন বরাবর আমার তো মনে হচ্ছে না। বরাবর লোডটা ট্রান্সফার হচ্ছে। না, তোমার কিন্তু এই যে দেখো এই ভিতরের দিকে
ভিতরে স্যার এখানে আমি যদি মানে এই যে সিঁড়িটা যেভাবে স্যার কাট হচ্ছে এটার মাঝামাঝি দিয়ে হচ্ছে এটার লোডটা আসবে না, মানে সেন্টারে হচ্ছে এরকম ইয়েলো কালার, কাজ করবে সেন্ট্রিফিউগাল ফোর্সের মতো। এইটাই তোমার সাপোর্ট। সো এইটাও একটা ক্যান্টিলিভারের মতন ডিজাইন হবে, লোডটা ট্রান্সফার হবে এই ডিরেকশন। কলামেই হচ্ছে। কারণ তোমার তো ওইদিকে সাপোর্ট নেই, সাপোর্ট আছে কোথায়? শুধুমাত্র এই এক ফেজে। যেদিকে সাপোর্ট জি, লোড সেদিকে ট্রান্সফার হবে, যেদিকে লোড ট্রান্সফার হবে সেদিকের এল ধরবো। এবং সেটা কি ধরনের? হ্যাঁ, এখানে ইয়েলো বলতে আসলে বিমটা, মানে এছাড়া তো তোমার কোনো উপায় নেই। এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, কিন্তু তোমার ভিতরের দিকে কোনো কলাম নেই। এখন তাহলে তুমি এটাকে রাখবা কিভাবে? এখন রাখার ওয়ে হলো এখানে যেটা দেখাইছে যে এই কলাম টু এই কলাম একটা বিম দিবে, আবার এই কলাম টু এই কলাম একটা বিম দিবে, এই কলাম টু এই কলাম একটা বিম দিবে, এইটা দিবে। আচ্ছা স্টিয়ারটা এই বিম থেকে ক্যান্টিলিভার হয়ে বাইরে থেকে চলে থাকবে। তাহলে স্টিয়ারটাকে যখন ডিজাইন করবা তখন স্টিয়ারের লোডটা ট্রান্সফার হচ্ছে কোথায়? বিমে। তাহলে বিমের সাথে তার রিলেশনটা কিরকম? এটা ক্যান্টিলিভার বলে দিছে, বাট এরপরও এখানে আরেকটু ডিটেইলিং আছে। যেহেতু এটা এরকম বেঁকে গেছে, এটা অ্যাডিশনাল কিছু টুইস্টিং হবে, সেই টুইস্টিং এর জন্য কিছু অ্যাডিশনাল রিইনফোর্সমেন্ট, সেগুলো তো অনেক ডিটেইলিং এর ব্যাপার। বইয়েও বিভিন্ন বইতেও এক্সাম্পল আছে, কিন্তু আসলে লোডটা এইভাবে হইতেছে, কোফিশিয়েন্টটা কেন ক্যান্টির আসলো, এলটা কেন এইদিকে না ধরে এইদিকে ধরলাম, এই জিনিসগুলো বোঝাটা জরুরি। আচ্ছা, এবার আমি যে এক্সাম্পলটা নিব, এটা তোমাদের অনেকের হয়তো এক্সপেরিয়েন্স আছে। আমাদের আর ইয়েতে সি ব্লকে আর্কিটেকচার ডিপার্টমেন্টের সামনে এরকম একটা স্টেয়ার আছে। এটা তোমরা এইভাবে যাও, নেমে আবার এরকম একটা ফ্লোরে আসো। ওকে, এইখানে কলাম থাকে, এখানে কলাম আছে, মানে বিম দ্বারা সাপোর্টেড। কিন্তু তাহলে এই স্টেয়ারটাকে কিভাবে ডিজাইন করবা? যে এদিক থেকে এই যে ধরো করিডোর, এই যে সি ব্লকের করিডোরটা, ঠিক আছে, সি ব্লকের করিডোরটা থেকে আসলা, এসে তুমি এদিকের স্টেয়ারে গেলা, এদিকে স্টেয়ারে গেলে এরকম 5 ফিটে কিন্তু ল্যান্ডিং আছে, 5 ফিট বা 6 ফিট হোয়াটএভার, এইরকম একটা ল্যান্ডিং আছে। এই ল্যান্ডিং এ নামার পরে আবার এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে আরেকটা ফ্লোরে চলে যাও। এই পাশে কলাম আছে, এই পাশে কলাম আছে যে বারান্দার ওদিকে, এবং তারা বিম এক্স্যাক্টলি ক্যান্টিলিভারের মতন। তখন আমাদের ডিজাইন ফিলোসফিটা থাকবে হলো সামথিং লাইক দ্যাট। এইটা এবং এইটা দুইটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, যে এইভাবে একটা কলাম আছে, এইভাবে যদি একটা ক্যান্টিলিভার থাকে, থাকতে পারে না ক্যান্টিলিভার? তাহলে আমার লেন্থটা কোন দিকে হবে? লেন্থ কিন্তু এই দিকেই হবে। এই ক্ষেত্রে ক্যান্টিলিভার হলেও এতক্ষণ পর্যন্ত যত ক্যান্টিলিভার দেখছি সেটা কিন্তু উইডথের ডিরেকশনে ছিল, কিন্তু এই ক্যান্টিলিভার কিন্তু আবার কোন ডিরেকশনে? লেন্থের ডিরেকশনে। তার মানে এই ক্যান্টিলিভারের এল কিন্তু অ্যালং দ্য লেন্থ হবে। তার মানে আমাদের ল্যাব ম্যানুয়ালে যেরকম ছিল সেটার সাথে যদি মিলায় বলি, তাহলে এইটার ক্ষেত্রেও কিন্তু এল কি হবে? এটার ক্ষেত্রেও কিন্তু এল হবে ওই তোমার 3.5 ফিট প্লাস, মানে আমি গড়পড়তা বলতেছি, 3.5 ফিট প্লাস 7.5 ফিট প্লাস 3.5 ফিট। এটার ক্ষেত্রেও কিন্তু এল তাই হবে, কারণ এইটার ক্ষেত্রেও কিন্তু লোড ট্রান্সফার হচ্ছে কোন দিকে? অ্যালং দ্য লেন্থ। আমি কি বিষয়টা বুঝতে পারছি? এবং রেইনফোর্সমেন্টও হবে কিন্তু টপে। আমরা নরমালি যে রেইনফোর্সমেন্ট দিয়েছি, ঠিক আছে, সেখানে আমরা কি দেখেছি? যে এরকম করে আসলে সরি, আমরা নরমালি স্টেয়ারটা এইভাবে দেখি এবং স্টেয়ারের রেইনফোর্সমেন্ট যদি প্রোভাইড করি নরমাল, যেখানে আমাদের এই যে এই জায়গাগুলোতে বিম থাকে, এই জায়গাগুলোতে বিম থাকে, ওকে, তখন আমরা কি রেইনফোর্সমেন্টটা যে প্রোভাইড করি, আমাদের পজিটিভ রেইনফোর্সমেন্টটা এখানে থাকে, তারপরে উপরের দিকে কি থাকে? নেগেটিভ রেইনফোর্সমেন্ট, এইটা থাকে আমাদের মেইন রেইনফোর্সমেন্ট। কিন্তু এই পার্টিকুলার কেস যেখানে আমার কি সাপোর্ট নাই, এখানে আমার মেইন রেইনফোর্সমেন্ট আসবে কিন্তু এইখানে, এই লেভেলে, এইটা হবে আমার মেইন রেইনফোর্সমেন্ট। তারপরে অ্যাডিশনাল যদি কিছু পজিটিভ দিতে হয় এই যে এইভাবে দিয়ে ছেড়ে দিব, কিন্তু মেইন রেইনফোর্সমেন্ট আছে উপরের, কারণ এখানে আমার পুরোটাই ক্যান্টিলিভার হয়ে আছে, আমার টেনশন হচ্ছে উপরের ফেজে, রেইনফোর্সমেন্ট হবে উপরের ফেজে। আর আরেকজন যে লেন্থের ব্যাপারে বললাম, আমি আবারও রিপিট করতেছি, ধরো এই হলো আমার লোকেশন, এই হলো আমার করিডোর, ঠিক আছে, এই করিডোর থেকে আমি এটা ধরো একটা প্ল্যান ভিউ আঁকতেছি, ওকে, তাহলে এই করিডোর থেকে আমি এইরকম একটা লেভেলে গিয়ে ঘুরে এসে আমি আবার কি করি? নিচের ফ্লোরে চলে যাই। এইদিকে কিন্তু কোনো প্রকার কোনো সাপোর্ট নাই, এদিকে আমার একটা সাপোর্ট নেই। তাহলে এইটাকে যখন আমি করতেছি, আমি কি করব? এই সিস্টেমটাকে এই সমান ভাগে ভাগ করে দিয়ে
আর এদিকেও তো সাপোর্ট আছে, নিচতলাও তো এই লোকেশনে কি আছে, করিডোর। তার মানে এইটাকে একটা স্টিয়ার, এইটাকে আরেকটা স্টিয়ার, দুইটাকে এভাবে ধরে নিচ্ছি। সো এই লেভেল থেকে যদি আমি কাউন্ট করি, তার মানে এবার আমি একটু এলিভেশন, কলাম থেকে বিষয়টা এরকম ক্যান্টি হয়ে আছে, সরি, কলাম থেকে জিনিসটা কি এইভাবে ক্যান্টি হয়ে আছে যদি উপরের ফ্লোরের চিন্তা করি। আর যদি নিচের ফ্লোরের চিন্তা করি, তাহলে কলাম থেকে এটা কি এইভাবে ক্যান্টি হয়ে আছে। তাহলে এই যে ক্যান্টি হয়েছে, সো লোডটা ট্রান্সফার হচ্ছে কোন ডিরেকশনে? লোডটা তো ট্রান্সফার হইতেছে অ্যালং দ্য লেন। আমি এই কথাটা এই কারণে বললাম যে তোমরা তোমাদের ল্যাব ম্যানুয়ালে যেই স্টিয়ারটা ডিজাইন করছো সেখানেও কিন্তু লোড ট্রান্সফার হচ্ছে অ্যালং দ্য লেন, এখানেও লোড ট্রান্সফার হচ্ছে কি অ্যালং দ্য লেন। এখানেও তোমার এই কারণে লেন্থ ধরছো কি সাপোর্ট টু সাপোর্ট, এখানেও তোমাকে লেন্থ ধরতে হবে সাপোর্টের ডিরেকশনে। আর মাঝখানে যে কয়েকটা বিম দেখাইছিল এই স্টেয়ার, সেখানে অ্যাকচুয়ালি উইডথের দিকে লোড ট্রান্সফার ছিল, সেই কারণে এল এর ভ্যালুটা কম ছিল। কিন্তু এখানে কিন্তু এল এর ভ্যালুটা এরকম বড়ই হবে আমাদের এই ল্যাব ম্যানুয়ালের মতো। সেটা কত হবে? এখানকার এই ল্যান্ডিং এর ভ্যালু, সাথে সে কতটুকু পরিমাণ ডাউনওয়ার্ড গেছে সেটা, এবং তার সাথে আবার এইখানে কতটুকু জায়গা ল্যান্ডিং করে আছে। বিষয়টা বুঝতে পারছো? এই যে এখানে সিঙ্কেজ রিইনফোর্সমেন্টে যেভাবে দিব উইডথের দিকে, উইডথের দিকে এইভাবে দিয়ে দিবা। ওকে, সো আমার ফিলোসফিটা হলো একটা ডিজাইন করব, ফিলোসফি শিখবো, 100% না পারি অ্যাটলিস্ট মোর দেন 80% জিনিস সলভ করতে পারবো। তারপরে বাকিটা ওটা তো প্রফেশনাল লাইফে, এবং বিভিন্ন বই, প্রচুর বই পড়তে হবে কিন্তু বাবারা, প্রচুর বই পড়তে হবে। এগুলোতে অনেক এক্সাম্পল দেওয়া থাকে, অনেক কিছু ব্যাখ্যা করা থাকে। এবং এত বই পড়া এবং 10 বছরের এক্সপিরিয়েন্সের পরেও সামনে একটা জিনিস চলে আসবে যেটা এর আগে কখনো পড়িনি, তখন এই আগের জিনিসগুলোকে রিকল করে 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 জি স্যার। এনফোর্সমেন্টে কিভাবে দিচ্ছেন? জি স্যার।